কি অবস্থা সবার? আবারও দেখা হয়ে গেল বাচ্চাদের সাথে। আজকে একটু লাইটিং কম এবং সবকিছুই লাইট কম রেখেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। কারণ ভাবলাম এত লাইট রেখে লাভ কি? তোমরা তো আমাকে দেখতেছো না, তাই না? আমাকে দেখার কিছু নাই। আমি যেভাবে পড়াই ওইভাবে দেখো। আর আমার একটা পড়ানোর আইডিওলজি আছে। আইডিওলজিটা এরকম, আমি সবকিছু বই থেকে পড়াই। তুমি সিকিউ হোক, এমসিকিউ হোক সবকিছু বই থেকে। ধরুন এমসিকিউ পড়াবো, মেইন বই থেকে পড়াবো। কোনো গাইড টাইড কিছু আমি আনি না। বই বই হলেই মানে আমাদের বোর্ড বই থেকে আমি পড়ানোর স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এটা যারা ভালো লাগে তারা ক্লাস করো, আর যাদের ভালো লাগে না তারাও ক্লাস করো। তারা দেখো বইতে আমাদের সহজ জিনিসগুলোই আছে। কারণ অনেকে আছে এখানে যারা আমরা বই পড়ি না, মেইন বই ঠিক মতো পড়ি না। আলটিমেটলি দেখা যায় যে এইচএসসিতে মার্ক খুব এইচএসসিতে মার্ক ভালো পাই। বাট আলটিমেটলি আমাদের টার্গেট তো আর শুধু এইচএসসি পর্যন্ত সীমাবদ্ধ না। আমাদের টার্গেট আরও অনেক বড় টার্গেট। ওই টার্গেট ফিল আপ করার জন্য তো আর শুধু আচ্ছা আমার দেখা যায়, দেখা যায় কিনা আজকে তো সবে অন্ধকার রাখছি। নো প্রবলেম, দেখা না গেলে কমেন্টে করো। একদমই যদি দেখা না যায় তাহলে কমেন্ট করো। তাহলে বললো যে ভাই আপনারা একদমই দেখা যাচ্ছে না, পুরো কালো হয়ে গেছেন। কালো আমি হই নাই, কালো আসলে লাইটের জন্য কালো। আচ্ছা আমরা মেন পড়ায় আসি, মেন কথায় আসি। এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা বোটানি। আবার চলে আসলাম এগুলা এইচএসসি কথাবার্তা নিয়ে। যদি আমি পড়াই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, বাট এইচএসসি 25 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের সরি 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 বোর্ড পরীক্ষার জন্য আমাদের ফোকাস করা লাগবে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রথমে আগে তো চ্যাপ্টার ফোকাস করি, তারপরে কি ফোকাস করব, তারপরে ফোকাস করব চ্যাপ্টারের ভিতরে টপিকগুলো। চ্যাপ্টারে যদি না ফোকাস করি, যেমন আমি তোমাকে বলি চ্যাপ্টার 1 থেকে প্রশ্ন আসবেই। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 4 নগ্নবী সরি এই অনুজীব, নগ্নবীজি আবৃতবীজি, চ্যাপ্টার 7 এবং আমাদের উদ্ভিদ সারি তত্ত্ব, এই 4টা চ্যাপ্টার থেকে ধরে নাও প্রশ্ন পাবাই। আর একটা কথা আগেই বলে রাখি, এমন মানে এমন চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন করার চেষ্টা মানে অ্যান্সার করার চেষ্টা করবা যেটাতে চিত্র আছে। তার জন্য আমি একটা কাজ করছি, আজকে যে কয়টা বইয়ের পাতা আনছি ওভারঅল 15-16টা পেজ আর কি, চিত্র জাতীয় যা যা আছে ওইটার দিকে আমি ফোকাস করছি। ধরুন কথার কথা একটু পরে পড়াবো আমি ফ্লুইড মোজাইক মডেল, একটু পরে পড়াবো মাইটোকন্ড্রিয়া। এগুলা যে চিত্র সম্বলিত যেগুলো আছে ওইখানে বইতে যে চিত্রটা দেওয়া আছে ওইটা তুমি দিলে সব থেকে ভালো হয়। এখন আমি চিত্র আঁকা একা দেখাইলাম, তারপরে তুমি দেখলা ভাইয়া চিত্র আঁকতেছে, সুন্দর সুন্দর করে চিত্র আঁকতেছে, লাভ নাই আসলে। তো বরঞ্চ আমি তোমার বই থেকে দেখাই দিই চিত্রটা আঁকবা এবং এই কয়টা জিনিস খেয়াল করবা, ক্লাস দেখা শেষ তারপরে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা চিত্র নিজ দায়িত্বে। এটা তো আমাদের জন্য ভালো হয়। নিজ দায়িত্বে নিজে প্র্যাকটিস করলে ভালো হয়। ভাইয়া কি আঁকাই দিতেছো ওইটা তুমি তাকায় আছো 2 ঘন্টা ধরে, কি লাভ? বলো আমাকে কি লাভ? লাভ আছে কোনো? ভাইয়া 2 ঘন্টা ধরে চিত্র আঁকাই দিতেছে, তুমি ওটা তাকায় তাকায় দেখতেছো। তুমি ইভেন এটাও না যে ভাইয়া যেভাবে আঁকতেছো ওইভাবে চিত্র আঁকতেছে, আমি শুয়ে শুয়ে তাকায় তাকায় দেখতেছি। মনে করতেছি ব্রেনের মধ্যে চিত্র নিয়ে গেলে পরীক্ষার হলে আমি চিত্র এমনি একা ফেলতে পারবো। ব্রেনের মধ্যে কয়েকটা পয়েন্ট শিখে গেলে পরীক্ষার হলে আমি লিখে ফেলতে পারবো যে মিওসিসের 5টা পয়েন্ট আছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগেনেসিস। মানে মনে মনে জাস্ট পড়ে পড়ে যাইতেছো। এইচএসসি 25 ব্যাচের ভাই মনে মনে এইচএসসি পরীক্ষা পাস হইলেও মনে মনে কিন্তু সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা বা সামনে যত রকমের অ্যাডমিশন টেস্ট আছে ওগুলো কিন্তু মনে মনে পাস হয় না, মনে মনে শেষ হয় না। এটা আমি তোমার আবারও মনে করাই দিলাম। মনে না থাকলে নাই, মনে না থাকলে না না মনে রাখবা আমার কি। আচ্ছা আচ্ছা আমি সামনে আসি। খুব একটা শরীরও ভালো না, চিল্লাপাল্লা করে লাভ নেই। এখন আসো চ্যাপ্টার 1-এ কি আছে, 4-এ কি আছে এগুলো নিয়ে কথাবার্তা বলি। প্রথমত যেটা মাথায় রাখতে হবে আমাদের ফ্লুইড মোজাইক মডেল, এটা পরীক্ষা আসবে। তুমি এই বড় চিত্রটা যদি না আঁকতে পারো, আমি দেখো এই চিত্রটাই সিম্পলিফাই যতটুকু করা যায় অতটুকু করে দিই। প্রথমে তুমি ফসফেট বাইলেয়ার এই মেমব্রেন দুইটা দিবাই। এই যে দেখো আমি যেগুলো ইন্ডিকেট করতেছি ওগুলো হচ্ছে এই যে এখানে যে গোল গোল চিহ্নগুলো দিছে, এই গোল গোল চিহ্ন দিয়ে তারপরে যে এখানে কিছু হাত পা দিছে, এইভাবে তুমি এই যে গোল গোল দিবা এবং হাত পা দুইটা করে দিবা এবং নিচেও একটা গোল দিবা, হাত পা দুইটা দিবা। এই যে এরকম একটা পয়েন্ট বানাবা, এই পয়েন্ট টোটালটা জুড়ে বানাবা এবং মাঝখানে কিছু কিছু জায়গা ফাঁকা রাখবা। এই যে এই কথাটা যে বললাম এরকম পয়েন্ট বানাবো এবং মাঝখানে একটু ফাঁকা রেখে এরকম একটা একটা লেয়ার বানাবো। দেখো 2টা লেয়ার হয়েছে এখানে, প্রথমে একটা লেয়ার, এখানে নিচে একটা লেয়ার। এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের ফসফেট বাইলেয়ার। তাহলে প্রথম কথা ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে প্রথম যে পয়েন্ট ওইটি হচ্ছে ফসফেট বাইলেয়ার। 2 নম্বর কথা মেমব্রেন প্রোটিন। মাঝখানে কিছু ফাঁকা জায়গা রাখছি না, ওইখানে মেমব্রেন প্রোটিন বসাবো। কয় ধরনের মেমব্রেন প্রোটিন আছে আমাদের? 2 ধরনের মেমব্রেন প্রোটিন, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন মনে করবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ছিল টোটালটা জুড়ে ইন্টিগ্রেশন হয়। আর পেরিফেরাল প্রোটিন থাকে পেরিফেরিতে, বাইরে বাইরে থাকে। তুমি এখানে দিতে পারো, এখানেও দিতে পারো, সমস্যা নেই। তাহলে ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন মাঝখানে একটু লিখলাম, আর পেরিফেরাল প্রোটিন বাইরে একটু দিলাম, ভালো।
পেরিফেরাল লিখলাম, ইন্টিগ্রাল লিখলাম, দুইটা পয়েন্ট গেল। তাহলে এখন প্রোটিন 2 নম্বর পয়েন্ট, ফ্লুইড মোজাইক মডেলের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ফসফেট বাইলেয়ার এবং একটা হচ্ছে প্রোটিন। তারপরে 3 নম্বর পয়েন্টে আসবে কোলেস্টেরল। কোলেস্টেরল তুমি লাগাবা ফসফেট বাইলেয়ারের মাঝখানে মাঝখানে। আচ্ছা, এক সেকেন্ড। এখন শোনা যাচ্ছে? দেখো, কোলেস্টেরল তুমি লাগাবা ফসফেট বাইলেয়ারে, যে মাঝামাঝি, যে এই যে এখানে মাঝখানে মাঝখানে কয়েকটা লাগাই দিবা, তাহলে কোলেস্টেরল হবে 3 নম্বর পয়েন্ট। কোলেস্টেরল দিলাম, ভালো। তারপরে কি? তারপরে তাহলে 3টা গেল, আবার বলি। একটা হচ্ছে ফসফেট বাইলেয়ার, দুইটা প্রোটিন, কোলেস্টেরল লেয়ারটা। কোলেস্টেরল লেয়ার দেওয়ার পরে আরও একটা জিনিস বাকি থাকে, যেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এখন তোমরা হয়তোবা ভুলে গেছো, এটা ক নম্বরে আসবে? গ্লাইকোক্যালিক্স মানে কি? এটা তোমার বাইরে আসতে হবে পরীক্ষার হলে। গ্লাইকোক্যালিক্স মানে কি? গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড, এই দুটো যদি মিক্স করো, মিক্স করলে যেটা আসবে এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তোমরা যেহেতু কোষ রসায়ন চ্যাপ্টার পড়ো নাই, কিন্তু ভবিষ্যতে তোমার পড়তে হবে একদিন না একদিন। গ্লাইকোপ্রোটিন এই জিনিসটা কোন ধরনের পদার্থ? গ্লাইকো, এটা ইন্ডিকেটর। আমাদের 3 ধরনের পদার্থ পাই আমরা, এটা কার্বোহাইড্রেট, এটা প্রোটিন, এটা লিপিড। এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। প্রোটিন তো নামের মধ্যে আছে প্রোটিন জাতীয়, গ্লাইকো মানে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, লিপিড আছে দ্বিতীয় লিপিড জাতীয় পদার্থ। অর্থাৎ এখানে একটা কমপ্লেক্স যৌগ তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, এখানেও কার্বোহাইড্রেট প্লাস লিপিড। এটা কেন বললাম? বলার কারণ আছে। গ্লাইকোক্যালিক্স তুমি যেন মনে রাখতে পারো পরীক্ষার হলে, C+P C+L, অর্থাৎ গ্লাইকো প্লাস প্রোটিন, গ্লাইকো প্লাস লিপিড, দুইটা মিশ্রিত যেটা জিনিস, ওইটা হচ্ছে আমাদের গ্লাইকোক্যালিক্স। তাহলে আমাদের এতটুকু যেন মাথায় থাকি, 4টা জিনিস আছে ফ্লুইড মোজাইক মডেলে, মডেলটা যেন আমরা ভালো মতো পারি। গ্লাইকোক্যালিক্সটা এখন আঁকবো কেমনে ভাই? আঁকবা কেমনে বলি? এই যে পেরিফেরাল প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন যেগুলো আঁকছো তুমি, ওইটার উপরেই তুমি গ্লাইকোপ্রোটিন লাগাই দিবা। গ্লাইকোপ্রোটিন হবে ওয়াই শেপড আকৃতির কিছু একটা, এমনি একটা মাইরা দিবা, এমনি একটা লাগাই দিবা, জাস্ট শেষ, হিসাব শেষ, কোনো কাহিনী নেই এখানে। কয়েকটা শাখা পোশাখা বিশিষ্ট একটা গাছের মতো কিছু একটা আঁকাই দিবা, এত বুঝার এত কাহিনী করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের লিপিড সম্পৃক্ত প্রোটিন, অর্থাৎ আমরা বলতে পারি লিপোপ্রোটিন। কিছু একটা তোমার কিছু নাম মনে থাকলে লিখে দিও গ্লাইকোক্যালিক্স। এটা মানে কিছু নাম মনে থাকলে কি করবো আর, যেটাই থাকুক, মানে মেজর ভুল যেন না করো। নর্মাল ভুলভাল ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু মেজর আমরা ভুল যেন না করি। ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে যেন নাম কি এটার, এটা যে ফ্লুইড মোজাইক মডেল, এতটুকু যেন তোমার মাথায় থাকে। ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে আমরা প্লাজমা মেমব্রেন এর গঠন ব্যাখ্যা করতে পারি, এবং এটা হচ্ছে সব থেকে সমাদৃত, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক। তাহলে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। যদি তোমার ফ্লুইড মোজাইক মডেল নিয়ে কোশ্চেন আসেই ঘ নাম্বারে আসতে পারে তোমার ফ্লুইড মোজাইক মডেলের, মানে সরি, প্লাজমা মেমব্রেন বা একটা যে কোনো একটা অর্গানের কাজ কি, বা এটার মানে ব্যাখ্যা টাইপের কোনো প্রশ্ন। এখন 4 নাম্বারে ঘ নাম্বারে ব্যাখ্যা টাইপের কোনো প্রশ্ন যদি তুমি পাও পরীক্ষার হলে, ওই টাইপের প্রশ্নগুলো অবশ্যই নীলকালি দিয়ে তুমি পয়েন্ট আকারে প্রশ্নগুলো দিয়ে অ্যান্সার করবা, পয়েন্ট আকারে। এমনি হুদাহুদি লেখা, মানে প্যারা আকারে লিখবা না, দয়া করে পয়েন্ট আকারে লিখবে এবং নীলকালি দিয়ে লিখবা, যেন লেখাটা সুন্দর হয়। আমি অনেকবার বলছি এগুলো কীভাবে লিখবা না লিখবা, এগুলো নিয়ে আর এখন পেঁচাল পারলাম না। সামনে আসি, সামনের দিকে। ফ্লুইড মোজাইক মডেলের পরে আমরা চলে আসবো প্লাস্টিড থেকে। প্লাস্টিড থেকে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা আগে এখানে কিছু এমসিকিউ শিখে আসি। প্লাস্টিড থেকে তোমার কালকের, অর্থাৎ বোটানির পরীক্ষাতে প্রশ্ন করবে, তোমাকে বলবে ক্রোমোপ্লাস্ট মানে কি, ক্লোরোপ্লাস্ট মানে কি, লিউকোপ্লাস্ট মানে কি। ক্লোরো কি আর লিউকো মানে কি? লিউকো মানে হচ্ছে নাই, কি নাই? কালার নাই, বর্ণহীন। লিউকোপ্লাস্ট, যে প্লাস্টিকের কালার নেই ওটা লিউকোপ্লাস্ট। তারপরে ফোকাস করব সবুজ প্লাস্টিক কোনটা, ক্লোরোপ্লাস্ট। ক্লোরো ওয়ার্ডটা মানে আমরা সবুজ ধরে নিব, এবং ক্রোমো মানে রঙিন প্লাস্টিক। রঙিনের মধ্যে আর কি কি থাকতে পারে? রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্যারাটিনোপ্লাস্ট। যেটার মধ্যে আমরা একটু মনে রাখবো, ফিও মানে বাদামি, এবং যার কারণে এটার নামই হচ্ছে ফিওপ্লাস্ট। জ্যান্থো মানেই হলুদ, মনে রাখবো এটা জ্যান্থোপ্লাস্ট হচ্ছে হলুদ কালার। ক্যারাটিনো মানেই হচ্ছে কমলা, ক্যারাটিনোপ্লাস্ট হচ্ছে কমলা আকৃতির। এই 3টা মনে রাখলে বাকিটা না পেলেও নাই। রোডো মানে, আচ্ছা রোডো মানে তো লাল, এটা তো আমরা সবাই জানি। আরবিসি, আরবিসি তো আমাদের বুঝাই যায়, আর ফর রোডো না, মানে আরবিসি থেকে লাল। রোডোপ্লাস্ট, রোডোফাইটা, রোডো, আর জাতীয় মানে রোডো জাতীয় যা যা পাবো সবই লাল। তুমি যদি এগুলো নাও পারো সমস্যা নেই, অ্যাটলিস্ট এই বর্ণহীন প্লাস্টিক কোনটা, বর্ণযুক্ত কোনটা, আর সবুজ বর্ণের প্লাস্টিক কোনটা, এগুলো একটু শিখতে হবে। এখন ভাইয়া এগুলোর কাজও শিখতে হবে। যদি ঘ নাম্বার বা খ নাম্বারে তোমাকে দেয় লিউকোপ্লাস্টের কাজ কি, তা তুমি ধরা খেয়ে যাবে, একটা বড় ধরা। লিউকোপ্লাস্টের কাজ কি এটা তুমি পারবা না, আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে। লিউকোপ্লাস্টের একটা কাজই ওটা হচ্ছে সঞ্চয় করে রাখে খাদ্য।
এটি একটু মাথায় রাখবো। তারপরে মাথায় রাখবো ক্লোরোপ্লাস্টের কাজ কি, সালোক সংশ্লেষণে কাজ করে। সালোক সংশ্লেষণে যা যা গুরুত্ব আছে সব লিখে দেবে ক্লোরোপ্লাস্টের মধ্যে। মানে কোশ্চেন মানে কেমনি তোমার লেখাটা বাড়াইতে হবে ওইটা আমরা ফোকাস করব। তারপরে ক্রোমোপ্লাস্টের কাজ কি, একটা ওয়ার্ডই পরাগায়ন। এই পরাগায়ন কেমনে বাড়াইতে পারো ওইটা তোমার কাজ। পরাগায়ন এর মাধ্যমে বীজ তৈরি হয়, বীজ তৈরি না, বীজের মাধ্যমে বংশ বিস্তার করে ফলমূল তৈরি হয়, ওগুলা লিখে দিবা। তাহলে এটার কাজ শিখলাম, 3টা প্লাস্টিড আছে এটা শিখলাম। এবং আরও কিছু এমসিকিউ আসবে, এটা পরীক্ষায় অনেক আছে, অনেক বোর্ডে আসছে দেখলাম চেক করে, যে তোমাকে বলে অ্যামাইলোপ্লাস্ট মানে কি, অ্যালিউরোপ্লাস্ট মানে কি, ইলায়োপ্লাস্ট মানে কি। দেখো আমার কাছে কেন জানি মনে হতো ইলায়ো ভাবটাই মানে স্নেহ জাতীয় পদার্থ। তোমার কাছে যদি এরকম মনে হয় ইলায়ো ভাবটাই স্নেহ জাতীয় পদার্থ, তোমার এটা পড়া লাগবে না, মানে পারবা এমনি। অ্যালিউরো এই ওয়ার্ডটা মানে আমার কাছে কেন জানি অ্যালিউরো, রো প্রোটিনের র, প্রোটিন উচ্চারণ করতে গেলে র ওয়ার্ডটা আসে, অ্যালিউরো ওয়ার্ড উচ্চারণ করতে গেলে র ওয়ার্ডটা আসে। যার কারণে আমার কাছে কেন জানি মনে হতো অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ অর্থাৎ। আর বাকি যেটা থাকে অ্যামাইলো, আমরা তো জানি অ্যামাইলো লাইটিক এনজাইম, ওইটা হচ্ছে শ্বেতসারকে মানে শ্বেতসারকে ভাঙার জন্য যে এনজাইম অ্যামাইলো লাইটিক এনজাইম, ওইটা থেকে আসলে অ্যামাইলোপ্লাস্ট। 3টা জিনিস আমরা শিখলাম। এইগুলো হচ্ছে লিউকোপ্লাস্টের শ্রেণী বিভাগ। তাহলে একটু সামারিটা তুমি একটু দেখো, আমি এতক্ষণ ধরে যেটা বললাম একটু সামারি একটু দেখো যে সব কিছু তোমার মানে মাথায় আছে কিনা এতটুকু। প্রোটিনের র, প্রোটিন হচ্ছে অনেকগুলো বাণী দেখে তো ক্লাস করে, জেসমিন আক্তার, তাজ মিম, নিশু। আচ্ছা করো, ক্লাস করো, ক্লাসটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, খুব একটা প্যারা নাই আজকে, মানে খুব একটা এত কথাবার্তা বলবো না, তোমাদের পরীক্ষা, এত কথা বলে লাভ আছে, সারা বছর পড়াইলাম কি। আচ্ছা সামনে আসো, দেখো প্লাস্টিকের প্রকারভেদ 3 প্রকার, এগুলো এতক্ষণ ধরে বললাম, পেঁচাল পারলাম এগুলোই। এখন আসো পাশের দিকে, পাশে একটা আমরা ছবির দিকে ফোকাস করব। প্লাস্টিকের গঠনটা, প্লাস্টিকের গঠনটা একটু জাস্ট দেখাই দিই, তুমি এটা পারো আমি জানি। প্লাস্টিকের গঠন যদি আসে না, তাহলে তুমি এই চিত্রটা আঁকবা, আরেকটা চিত্র আছে যেটা বাদামের মতো আকৃতি, তুমি বুঝছো কি বুঝাইছি। ওই চিত্রটা যদি নাও পাও বই থেকে খুঁজে, তুমি গুগল থেকে সার্চ দিয়ে ওই বাদামের চিত্রটাকে আঁকবা। দেখো এরকম করে, এই যে মানে বাদাম বলতে কি, এটার যে লম্বা ভিউটা আছে, লম্বা ভিউটাকে আঁকবা, এবং এই যে এরকম একটা ছবি আছে, ওই ছবিটা এঁকে তারপরে তুমি টান দিয়ে এখানে এই ছবিটা আঁকবা। ওকে, আঁকানোর পরে তারপরে প্রত্যেকটাকে একটু ডিমার্কেশন পয়েন্ট আমি জাস্ট একটু দেখাই দিই, 2-1টা পয়েন্ট। দেখো প্রত্যেকটা মানে কয়েকটা এখানে এই যে বহিস্তর দিবা, অন্তঃস্তর দিবা, আমরা তো জানি প্লাস্টিকের একটা দ্বিস্তরী একটা অঙ্গাণু, তাহলে বহিস্তর এবং অন্তঃস্তর দিলাম। এবং এখানে স্ট্রোমা লাগাবো। স্ট্রোমা বলতে এই যে এখানে যে কিছু ভাঁজ করা জিনিস পাচ্ছি, কাপড়ের মতো ভাঁজ করা, এগুলো লাগাই দিব, এটা দিব। এইভাবে কয়েকটা আগে আঁকে নিবা, আমি যেভাবে আঁকতেছি এভাবে একটু এঁকে নিবা। আঁকানোর পরে তারপরে তারপরে তুমি এটার মধ্যে একটা সংযোগ দিয়ে দিলা, এটার মধ্যে একটা সংযোগ দিয়ে দিলা, একদম যে এক্সাক্ট এরকমই আঁকতে হবে এরকম না, মানে এক্স্যাক্টলি এরকম আঁকতে হবে না, তুমি যেরকম পারো তুমি জাস্ট সংযোগ করে দিলা। দেওয়ার পরে এরকমভাবে আমরা সংযোগ করে দিলাম। ওকে নো প্রবলেম। সংযোগ করে দেওয়ার পরে এই যে এখানে যে সংযোগকারী যে জিনিসটা, এটার নাম হবে স্ট্রোমা ল্যামেলা বা স্ট্রোমা ল্যামেলি, সংযোগকারী পদার্থ। ওকে, তারপরে এখানে দেখো একটা ওয়ার্ড পাবো, গ্রানাম। গ্রানাম, সরি কি বললাম, আচ্ছা এই সরি এই ভাঁজ করা জিনিসগুলো হচ্ছে ভাইয়া গ্রানাম। এবং তোমার মাঝখানে যে আহ, পদার্থগুলো থাকে ওগুলো হচ্ছে আমাদের স্ট্রোমা। এবং এখানে প্রত্যেকটা গ্রানামের এই প্রত্যেকটা এই অংশ তুমি ডিমার্কেশন দিবা থাইলাকয়েড। আর স্বেচ্ছার এগুলো দেওয়ার দরকার নেই, ডিএনএ এগুলো দেওয়ার দরকার নেই, ডিএনএ স্বেচ্ছার এগুলো মনে থাকবে না খুব একটা, দেওয়ার দরকার নেই। স্ট্রোমা ল্যামেলা তো তুমি দিলা, তাহলে গ্রানাম হচ্ছে এই তো টোটালি ভাঁজ করা অংশ, মাঝখানে টানটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তারপরে এখানে মাঝখানে থকথকে যে পদার্থগুলো ওইটা স্ট্রোমা ইন্ডিকেট করে দিবা, থাইলাকয়েডকে ইন্ডিকেট করবা, একটা গ্রানামের একটা পার্ট। ডিএনএ স্বেচ্ছার ওগুলো মনে থাকলে দিলা, না মনে থাকলে দিলা না, সমস্যা নেই। এবং দ্বিস্তরী একটা আবরণ থাকে। প্লাস্টিকের গঠনটা হচ্ছে এরকমই। প্লাস্টিকের গঠন যদি এরকম একটু আঁকায় আসতে পারো তাহলেই হবে প্লাস্টিকের বিভিন্ন অংশ সরলীকৃত মানে এটা ছবি। এবং প্লাস্টিক থেকে যদি তোমার গ নাম্বারে এই মানে আসে যে প্লাস্টিক কি কি ব্যাখ্যা করো, এরকম প্লাস্টিক কি কি ব্যাখ্যা করো, কি কি ব্যাখ্যা করো হ্যান ত্যান, এই টাইপের কোনো প্রশ্ন, অর্থাৎ প্লাস্টিকের কাজ বাদ দিয়ে বাকি সবকিছু প্রশ্ন করছে তোমার, সাপোজ কাজ বাদ দিয়ে অন্য যে কোনো প্রশ্ন করুক না কেন, প্লাস্টিকের চিত্রটা তুমি আঁকবাই।
কাজ বাদ দিয়ে বাকি যে কোনো প্রশ্ন, কাজ দিলে তুমি প্লাস্টিকের চিত্র আঁকা দিবা। প্লাস্টিকের চিত্রের জন্য ধরো 2 পেজ তুমি বরাদ্দ রাখছো, 2 পেজের মধ্যে দেয়ার মানে অর্ধেক পেজ প্লাস্টিকের চিত্রের জন্য রাইখা দিবা এবং চিত্র আঁকবা 2টা, আঁকে চিত্র আঁকে নিবা তাড়াতাড়ি, তারপরে তুমি ব্যাখ্যাগুলো লিখবা। দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা যদি এরকম থাকে প্লাস্টিকে কি কি আছে ব্যাখ্যা করো, যে তুমি শুরু থেকে ওই যে ওগুলা যেগুলা বললাম ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট ওগুলাকে ব্যাখ্যা করা শুরু করবো। ব্যাখ্যা হয়ে গেলে তারপরে তুমি একটা চিত্র এঁকে দিলা এবং দু একটা আরও যেগুলো আনুষঙ্গিক কথাবার্তা চাই ওগুলো লিখবা। এবং যদি তোমার চাই ব্যাখ্যা মানে চাই প্লাস্টিকের গঠন ব্যাখ্যা করো, তাহলে তুমি কি করা যায়, প্লাস্টিকের গঠনের জন্য যা যা লেখছো এখানে মানে মার্কিং করছো, মার্কিং করার পয়েন্টগুলোই তুমি একটা একটা করে পয়েন্ট আকারে দেওয়া শুরু করবা। যেমন এখানে দেখো বইতে তোমার দেওয়া আছে একটা আবরণী ঝিল্লি থাকে, তারপরে দিকে আরও কিছু থাকবে, বৃত্তাকার ডিএনএ থাকে, স্টোমা থাকে, ল্যামেলি থাকে, এগুলো তুমি পয়েন্ট আকারে দিলা, মাঝখানে একটা করে লাইন লিখে দিলা, মানে যতটুকু পারা যায় আর কি। তাহলে এইভাবে তোমার প্লাস্টিকের কাহিনী শেষ হবে। প্লাস্টিক থেকে যদি তোমার গ নাম্বারে প্রশ্ন আসে প্লাস্টিকের এই গঠন ব্যাখ্যা করো, ঘ নাম্বারে তাহলে প্রশ্ন আসবে প্লাস্টিকের গুরুত্ব কি বা ক্লোরোপ্লাস্টের গুরুত্ব কি। তাহলে প্লাস্টিকের গুরুত্ব পার্টে আমরা কি কি লিখবো, প্লাস্টিকের গুরুত্ব পার্টে আমরা লিখবো হচ্ছে প্লাস্টিকের সালোক সংশ্লেষণের মেন কথা লিখবো। যদি প্লাস্টিকের গুরুত্ব বলে তাহলে কিন্তু তোমার 3টা টপিকে এসে পড়বে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, 3টা টপিকের আন্ডারে যা যা মানে ইম্পর্টেন্ট কার্যাবলী আসে ওগুলো তুমি লিখে ফেলবা, শেষ কাহিনী। আর যদি শুধু ক্লোরোপ্লাস্ট আসে তাহলে তো তুমি এই সালোক সংশ্লেষণ হিসাব নিকাশগুলো দিয়ে দিলা, তাহলে কোনো আর ভেজাল নাই। সালোক সংশ্লেষণ হিসাবগুলো প্লাস্টিকের গুরুত্ব আমরা লিখে ফেললাম, প্লাস্টিকের গুরুত্ব চাইলে টোটালটা লিখে দিব। বুঝছি আশা করি। প্লাস্টিকের গুরুত্ব চাইলে টোটালটা লিখে দেবো, অর্থাৎ টোটাল 3 প্রকার প্লাস্টিকের কাজ লিখবো এবং ব্যাখ্যা সহকারে লিখবো। আর ক্লোরোপ্লাস্টের চাইলে শুধু সালোক সংশ্লেষণ লিখবো, বেশি মাতাব্বরি করতে যাব না। এবং গুরুত্ব চাইলে যদি তোমার গ নাম্বারে তুমি একবার চিত্র আঁকে ফেলছো, ঘ নাম্বারে আবার সেম চিত্র আর আঁকানোর দরকার নেই কিন্তু, এগুলো কিন্তু আমাদের একটু নলেজে রাখা লাগবে, মানে কারণ নইলে বেশি ওস্তাদি করতে গেলে আবার সমস্যা। সামনে আসি আবার, আর কি আছে কই, ও মাইটোকন্ড্রিয়া থেকে। এরপরে যদি প্লাস্টিক থেকে প্রশ্ন আসে ভাই, মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসবেই। কি প্রশ্ন আসবে, মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা, শেড। আচ্ছা ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো। এখন আচ্ছা প্লাস্টিকের ছবি আমি বাইর করি আগে, ওইটা যেটা বুঝাইছি, 1 মিনিট। আগে ওইটা শেষ করে আসি। আহ, এই যে এই কথাটা বলতেছিলাম যে এরকম যে একটা ছবি আছে, এই ছবিটা সরলকৃত ভাষণটা তুমি বের করতে পারো ইয়ে থেকে, গুগল থেকে বের করতে পারো। প্লাস্টিকের প্রথমে তুমি আগে এরকম মানে একটা যে থলের মধ্যে থাকে এটাকে দেখাই নিবা, প্লাস্টিক যে একটা থলের মধ্যে থাকে আর কি, দ্বিস্তরী একটা থলের মধ্যে। এটা তোমার বইতে ওইভাবে নাই, অন্য বইতে আছে, বাট আমি মানে যেটা মিন করতেছি, তুমি যদি না পারো দরকার নাই, আর পারলে তো হইলই। এরকম একটা থলে আঁকবা আগে, থলে আঁকানোর পরে তারপরে তুমি প্লাস্টিকের ওই যে সরলকৃত ছবিটা দিয়ে দিবা। কারণ এটা দিলে কেন জানি খাতাটা একটু কম দামি খাতা লাগে, মানে আমি বুঝাতে পারছি হয়তো বা, কম দামি খাতা মানে একটু কেন জানি মনে হয় ইফোর্ট কম দিছো এরকম লাগে, ইফোর্ট বেশি দিতে হবে। আচ্ছা সামনে আসি। এরপরে দেখো মাইটোকন্ড্রিয়ার সাথে প্লাস্টিকের ঝামেলা বাজানো যাবে না। দেখো মাইটোকন্ড্রিয়া তোমার 2টা ছবি দিতে হবে, এখানে দেখো বইতে একটা ছবি দেওয়া, আচ্ছা ঠিক আছে যেভাবে দেওয়া আছে ওইভাবে তুমি আইকো, সমস্যা নেই। মাইটোকন্ড্রিয়া একটা ছবি দিলেও হয়। তারপর একটু ফোকাস করি আমরা, মাইটোকন্ড্রিয়াও চেহারাটা কিন্তু এরকম বাদামের আকৃতির মতো এবং 2টা লেয়ার আছে, দেখো 2টা লেয়ার, বাইরের দিকে লেয়ার এবং ভিতরের দিকে লেয়ার। এখানে যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ছবিটা আঁকবা, ছবিটা আমি জানি এটা সবাই মোটামুটি পারো, এটা ছোটবেলা থেকে 9-10 থেকে আঁকে আসতেছো, এটা আর দেখানোর কিছু নাই। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে এই যে ভাঁজটা তৈরি করলাম আমি, এই যে এখানে যে ভাঁজটা তৈরি হলো এটা হচ্ছে ক্রিস্টি। তারপরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা জানি রাইবোজোম থাকে, এটিপি সিনথেসিস ইউনিট থাকে, ভিতরের ম্যাট্রিক্স থাকে, বাইরের কক্ষ থাকে, ভিতরের কক্ষ থাকে, মানে বাইরের মেমব্রেন ভিতরের মেমব্রেন, এগুলো একটু লিখে দিলা যতটুকু পারা যায়, খুব একটা ভেজালে কিছু নাই। তারপরে দেখি বৃত্তাকার ডিএনএ থাকে, ওটা পারলে লিখে দিলা। আর এখান থেকে তো কিছু নাই। আর যে পয়েন্টগুলো মানে মাইটোকন্ড্রিয়াতে থাকে কি আসলে, আবরণী থাকে,
তারপর আবরণের মধ্যে দুইটা ভাগে ভাগ করব। আবার অক্সিজোম থাকে, এই অক্সিজোম কিন্তু ক নম্বরে আসে, যে অক্সিজোম কাকে বলা হয়। তুমি একটু লিখবা যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে অন্ত আবরণীর গাত্রে অতি সূক্ষ্ম কিছু দানা লেগে থাকে, ওইটাকে বলি আমরা অক্সিজোম। এবং অক্সিজোম ভালো, অক্সিজোম লেখলা। এবং অক্সিজোমই হচ্ছে এটিপি সিনথেসিস হয়, এটিপি সিনথেসিসে মোস্ট প্রবাবলি এটিপি সিনথেসিস অক্সিজোমে হয়। এবং আরেকটা পয়েন্টই আছে আলাদা করে, যে এটিপি সিনথেসিস এবং ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই পয়েন্টের মধ্যে কিছুই না। কৃষ্টিতে আমাদের এটিপি সিনথেসিস নামক কিছু গোলাকার বস্তু থাকে, এটিপি সিনথেসিস ইউনিটও বলা হয়, এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে, এটি একটু মাথায় রাখবো তাহলেই হবে। তারপর আর কিছু আছে, আর কিছু নাই। ডিএনএ থাকে, ডিএনএ এবং প্লাস্টিড দুই জায়গাতে কিন্তু, মানে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুই জায়গাতে কিন্তু বৃত্তাকার ডিএনএ থাকে, এটি একটু ভালো মতো আমরা পয়েন্টে উল্লেখ করব। এখন যদি গ নাম্বারে আসে প্লাস্টিডের, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, ঘ নাম্বারে তুমি দিবা মাইটোকন্ড্রিয়ার, ঘ নাম্বারে আসবে মাইটোকন্ড্রিয়ার কাজটা কি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার কাজটা কি। গ নাম্বারে যদি দেয় মাইটোকন্ড্রিয়ার গঠন, ঘ নাম্বারে দেবে মাইটোকন্ড্রিয়ার কাজটা কি, এই টাইপের প্রশ্ন। কাজের মধ্যে আমরা শ্বসনে চলে যাব সরাসরি। মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি টোটাল 3টা স্টেপ হয় শ্বসনের। শ্বসনের প্রথম স্টেপ গ্লাইকোলাইসিস বাদ দিয়ে বাকি সবগুলাই হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই পয়েন্টটা ওইটা খেয়াল রাখবো। দেখো তোমার বইতে এইভাবে সুন্দর মতো লেখা আছে, এবং কাজের মধ্যে আরও অনেকগুলো লেখা আছে, যদিও শ্বসনের ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো সব কিছু সম্পর্কিত। আচ্ছা, অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমরা মনে আর এখানে লিখবো, বা এটা মনে না থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা লিখবো, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটাও লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। এবং ডিএনএ আরএনএ তৈরি করা মনে থাকলে তো লিখবাই। ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় পরিবহন ভূমিকা রাখে, এটা মনে থাকলে তো লিখবাই, না মনে থাকলে আবার লিখবা কেমনে। অ্যাপোপ্টোসিস নির্ধারণ করে মাইটোসিস, মনে থাকলে লিখবা। মাইটোসিসের কাজগুলো তুমি পয়েন্ট আকারে দিয়ে দিয়ে লিখবা। এবং ফার্স্ট পয়েন্টই থাকবে শ্বসনের গুরুত্ব, অর্থাৎ শ্বসনে মাইটোকন্ড্রিয়াতে কি গুরুত্ব কাজ করে, এটা একটু মাথায় রাখবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। দেন আমরা ফোকাস করি সামনে আর কি আছে। তারপরে তোমার যদি মাইটোকন্ড্রিয়া এগুলা হ্যানতেন কিছু না আসে, তোমার সরাসরি আসবে ডিএনএ ডাবল হেলিক্সের মডেল। ডিএ এই চ্যাপ্টারে আসলে অনেকগুলো সিকিউ এর মতো প্রশ্ন। ডিএনএ ডাবল হেলিক্স মডেল একদম সিম্পল, আমি বেশি কথা বলবো না, জাস্ট দুই একটা কথা বলি যে কি তোমার দিতে হবেই। তোমার ডিএনএ ডাবল হেলিক্সের এই ছবিটা তুমি আঁকানোর চেষ্টা করবা, মানে এরকম তো রঙিন ছবি আঁকতে পারবা না, রঙিন ছবি তো আর আঁকতে পারবা না, তুমি যতটুকু আঁকা যায় তোমার একটা হেলিক্স আঁকবা। হেলিক্স মানে একটা পূর্ণ ঘূর্ণন আঁকবা, এবং এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্যটা দিবা কত, তারপরে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত। এবং আমরা কিন্তু সবাই জানি যে এখানে এর সাথে টি ডাবল বন্ড, সির সাথে জি ট্রিপল বন্ড ফর্মেশন করে, ভাইস ভার্সা। তুমি এইভাবে বন্ডগুলো আঁকাই দিবা, এবং হেলিক্সের মডেলে লিখবা ওয়াটসন ও ক্রিকের ডাবল হেলিক্সের মডেল, ওইটা লেখা হেডিং দিবা, হেডিং দিয়ে নিচে পয়েন্টগুলো দিবা, এবং চিত্রটা সুন্দর মতো দিয়ে দিলা। তারপরে কি করা যায়, এখানে মাঝখানে যে দূরত্ব কত 3.4 অ্যাংস্ট্রম না, হ্যাঁ 3.4 অ্যাংস্ট্রম, টোটাল হেলিক্সের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এটা দিলাম। এই পাশের বাম পাশে চিত্র দরকার নেই, এটা দিলাম। তারপরে এই হেলিক্সের একটা ব্যাস আছে, ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এগুলো সব কিছু আমরা মোটামুটি যতটুকু পারি দিলাম, আর মোটামুটি যতটুকু মনে থাকে আর কি। এত তো টাইম থাকবে না পরীক্ষার হলে এত কিছু অ্যান্সার করার, যতটুকু মনে থাকে, যত টাইম থাকে আমরা আঁকা দিলাম, মানে আঁকলাম আর কি। তারপরে আর কি আসবে, তারপরে তোমার কিছু প্রশ্ন আসবে ছোটোখাটো 1 নাম্বার চ্যাপ্টার থেকে। তোমাকে প্রশ্ন করবে স্টপ কোডন কি, স্টার্ট কোডন কি। তার আগে আরেকটা জিনিস তোমাদের শিখাই দিই, এটা পরীক্ষায় আসবেই ধরে নাও। ডিএনএ কিভাবে তোমার প্রতিলিপন হয় বা রেপ্লিকেশন হয়, ডিএনএ থেকে ডিএনএ যে তৈরির প্রক্রিয়া, এটাকে বলি রেপ্লিকেশন। রেপ্লিকেশনের প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ থেকে এমআরএনএ যে তৈরির প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং ট্রান্সক্রিপশনের জন্য দায়ী প্রধান এনজাইম হচ্ছে এমআরএনএ আরএনএ পলিমারেজ। তারপরে এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্রক্রিয়াতে দায়ী হচ্ছে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেস। এখন এগুলো তোমার ব্যাখ্যা আসবে না কিছুই, তুমি জাস্ট 3টা এমসিকিউ শিখে রাখলাম। তারপরে শিখলাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, রেপ্লিকেশন। এটার বাংলাটি দেখো, অনুলিপন না প্রতিলিপন, একটু দেখে নিও। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আর টোটাল যে কাহিনীটা, টোটাল কাহিনীকে বলবো আমরা সেন্ট্রাল ডগমা। এখন প্রশ্নটা হচ্ছে প্রোটিন যে তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি করার জন্য আমাদের লাগে টোটাল 20টা অ্যামিনো অ্যাসিড। এই 20টা অ্যামিনো অ্যাসিড কয়টা কোডন, মানে কোডনকে কোড করতে পারে, এরকম একটা প্রশ্ন আছে। টোটাল আমাদের মনে রাখতে হবে, টোটাল আছে 64টা কোডন, যেটার মধ্যে
100টা মাত্র কোড করতে পারে, এটা একটু মনে রাখবো। এবং 20 অ্যাংস্ট্রম মানে 20টা অ্যামিনো অ্যাসিড 100টা কোডনকে কোড করতে পারে। বাকি 3টা কোন 3টাকে কোড করতে পারে না? যে 3টাকে কোড করতে পারে না ওগুলো হচ্ছে স্টপ কোডন। তাহলে পরীক্ষার প্রশ্ন দেখবে যে আসছে নিচের কোনটি স্টপ কোডন নয়, এই টাইপের প্রশ্ন। মানে তুমি একটা বোর্ডে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন পাবে কোথায় মানে কোনটা স্টপ কোডন নয়। তাহলে স্টপ কোডন কোনগুলো? UAA, UAG, UGA, এই 3টা হচ্ছে ভাই আমাদের স্টপ কোডন। আর স্টার্ট কোডন কোনটা, মানে কোনটা হইলে আমাদের ট্রান্সলেশনটা শুরু হয়, এটা একটু মনে রাখি। স্টার্ট কোডন হচ্ছে AUG। আর AUG একটা অ্যামিনো অ্যাসিডকে আমাদের কোড করবে, ওটা হচ্ছে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। তাহলে পারা হয়ে গেল, মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে কোড করে AUG, বা ভাইস ভার্সা অ্যামিনো অ্যাসিড মেথিওনিন এটার জন্য যে আমাদের ছাঁচটা ওইটা হচ্ছে AUG। এবং স্টপ কোডন এগুলোর জন্য কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড নাই, এগুলো আমাদের কোনো কোড মানে কোড বহন করে বাট কোনো অ্যামিনো অ্যাসিড বহন করবে না এগুলো। জাস্ট মনে রাখবো 3টা নাম, UAA, UAG, UGA, 3টা হচ্ছে স্টপ কোডন এবং একটা হচ্ছে স্টার্ট কোডন। এই চ্যাপ্টার থেকে এতটুক বেসিক, এতটুক তোমার মিনিমাম যাইতে হবে। আবার বলি, ফ্লুইড মোজাইক মডেলের কাহিনীটা কি, তারপরে এই স্টার্ট কোডন স্টপ কোডনের কাহিনীটা কি, ট্রান্সলেশন কি, ট্রান্সক্রিপশন কি, তারপরে এই চ্যাপ্টার থেকে আর কি যেন পড়ালাম, ওই প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া। এই কয়টা জিনিস তোমার বেসিক্যালি যাইতে হবে। চ্যাপ্টার 2 নিয়ে বেশি কথাবার্তা আমি বলি নাই। চ্যাপ্টার 2তে আমি সিরিয়াল ওয়াইজ সাজাইছি কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 2তে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি মিওসিসের কাহিনীগুলো, এবং মিওসিসের হচ্ছে যেটা বললাম ল্যাপটোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন এবং মাইটোসিস। ভাগ্য ভালো থাকলে মাইটোসিস আসতে পারে। মাইটোসিসের আমাদের 5টা স্টেপস আছে, 5টা স্টেপসের চিত্রগুলো একে যাবো, ওটা আমি দেখাইলাম না, ওটা ছোটোবেলা থেকে তুমি পারো, ওটা বলার কিছু নেই। আমরা চলে আসি এখানে C3 C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। এটা ভাই পরীক্ষার হলে আসার মতো প্রশ্ন এবং অনেকবার আসছে। তুমি এই প্রশ্নটা যদি মানে C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য না পারো তাহলে খুব ভেজাল। এটা আসলে আমি পার্সোনাল ব্যাচের ক্লাসের থেকে পিডিএফটা তুলে নিচ্ছি, তার জন্য একটু দাগানো বই। দেখি আমরা কি মনে রাখবো। মনে রাখবো C3 উদ্ভিদটা হচ্ছে শহরের উদ্ভিদ। শহরের উদ্ভিদ মানে শহরের মানুষ। শহরের মানুষের কি হয়, উচ্চ তাপমাত্রায় তারা বাঁচতে পারে না। এই যে দেখো আমাদের এসি লাগতেছে, আমাদের গাড়িতে এসি লাগে, গাড়ি লাগে, হাইটা যেতে পারি না। শহরের মানুষের ওই যে ওরকম অভিযোজন ক্ষমতা নাই উচ্চ তাপমাত্রায়। আবার গ্রামের মানুষ, C4 উদ্ভিদ মনে রাখবা, গ্রামের মানুষ তারা সক্ষম। তারপরে C3 উদ্ভিদের মধ্যে শুধুমাত্র মেসোফিল কোষ থাকে, অপরপক্ষে এদের মেসোফিল কোষও থাকে, বান্ডল শীত কোষও থাকে। এটি একটু মাথায় রাখবো, না পারলে নাই, দরকার নেই, জাস্ট মনে রাখো। তাহলে মেসোফিল কোষ একই রকমের ক্লোরোপ্লাস্ট, আর ওইদিকে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট, এটা গ্রানাযুক্ত মেসোফিল, গ্রানাবিহীন বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। তারপরে দেখো শহরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি নাকি কম? শহরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি, গ্রামে কম। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে 50 ppm, ওদিক দিয়ে 0.10 ppm। তারপর এখানে একটু বিক্রিয়াতে আসি। বিক্রিয়াতে মেসোফিল কোষে এখানে কেলভিন চক্রটা সম্পন্ন হয়। আচ্ছা, কেলভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র এগুলো যদি ভুলে যাও তুমি একটু এর আগের পেজগুলো একটু রিভিশন দিবা। রিভিশন দিয়ে দেখবা যে আমাদের সালোক সংশ্লেষণে 2টা পর্যায়ে আছে, একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায়ে এটিপি এবং এনএডিপি H2 তৈরি হয়, এবং আলোক নিরপেক্ষ অধ্যায়কে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেলভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র আর ক্রেসুলিসেন অ্যাসিড মেটাবলিজম। কেলভিন চক্রটা আমরা মনে রাখবো এই C3 চক্রের সাথে রিলেটেড, আর হ্যাচো-স্ল্যাক চক্রটা C4 চক্রের সাথে রিলেটেড। এই কয়টা বেসিক জিনিস যেন মাথায় থাকে। আর পারলে কেলভিন চক্রটা একটু দেখে যাও, পারলে। না পারলে আর কি বলবো, পারলে দেখে যাও। আর এইটা তো দেখে যাবাই C3 C4 এর মধ্যে পার্থক্য এবং C3 C4 এর কাহিনীগুলো কি হয়। আচ্ছা, যেটা বললাম এটা কেলভিন, ওটা হ্যাচো-স্ল্যাক চক্রের সাথে রিলেটেড। আচ্ছা, তারপরে এটা দেখো তো, C3তে যেহেতু আমরা বললাম একটু আগে যে গরম সহ্য করা যায় না শহরে, তাহলে এটা শীত প্রধান অঞ্চলে উৎপন্ন লাভ করে, আর ওইটা গ্রীষ্ম প্রধান অঞ্চলে উৎপন্ন লাভ করে C4। বা এইভাবে মনে রাখতে পারো যে গ্রাম অঞ্চলে অনেক খামার থাকে, খ্যাত খামার থাকে, ওইখানে অনেক গরম থাকে, ওইটা ওই সিনারিটা চিন্তা করতে পারো আর কি। মানে এটা নেমোনিক্স তো নেমোনিক্সই। তারপরে আসো সামনে, উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার কম। মনে রাখবো অভিযোজন কম বা শক্তি কম কাদের? গ্রামের মানুষের শক্তি কম না শহরের মানুষের শক্তি কম? অবশ্যই শহরের মানুষের শক্তি কম। এভাবে মনে রাখো যে সালোক সংশ্লেষণের হার কম শহরে, অর্থাৎ C3তে। আর এদিক দিয়ে C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি থাকে। ওকে, তারপরে দিকে আর কিছু মনে রাখার দরকার নেই, তুমি লাস্টের পয়েন্টগুলো মনে রাখো। ধান, গম, বার্লি, আম, জাম এগুলো সবগুলো হচ্ছে C3 উদ্ভিদ, এবং C4 উদ্ভিদ হচ্ছে খুব ভালো মতো মুখস্থ করবো, পরীক্ষা কিন্তু এটা অবজেক্টিভেও আসবে। কি কি আছে C4 উদ্ভিদ? গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস। গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এই 4টা একটু মুখস্থ করে ফেলি, এই 4টা পরীক্ষা আসবেই।
এই 4টা হচ্ছে C4 উদ্ভিদ। তাহলে C4 উদ্ভিদ C3 উদ্ভিদের যে পার্থক্য, এই পার্থক্যটাই একই পার্থক্যই কেলভিন চক্র হ্যাচোসোলাক চক্রের মধ্যে। কয়েকটা জিনিস একটু খেয়াল করবো। কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনগুলা, কেলভিন চক্রতে কার্বন ডাইঅক্সাইড গৃহীতা কোনটা, অপরপক্ষে হ্যাচোসোলাক চক্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গৃহীতা কোনটা, প্রথম স্থায়ী পদার্থ কোনগুলা, এগুলো একটু ভালো মতো ফোকাস করবো। এতটুকুই তো। তাহলে আমাদের হয়ে গেল সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের বেসিক মেকানিজমটা যেন আমরা পারি, খুব একটা ঝামেলা যেন না করি। আচ্ছা, এখানে রোজি আনসারি, তানিয়া ইসলাম, ইরিন এম রহমান, আনিসুর রহমান, রুনা আর হোসেন, তো পোলাপান ক্লাস দেখতেছে, বাহ ভালোই। আচ্ছা, সমস্যা নেই, ক্লাসটা তো রেকর্ডেড থাকবেই, রেকর্ডে থাকলে রেকর্ডেডটা দিয়ে দিবই, নো প্রবলেম। আচ্ছা, সামনে আসি আমরা এখানে। আচ্ছা, এটা গেল। তারপরে আসবো শ্বসনের মধ্যে। আমরা জানি শ্বসন দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, অবাত শ্বসন হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। এখন সবাত শ্বসনের মধ্যে শ্বসনের যে বিক্রিয়াটা খুব ভালো মতো একটু শিখে যাবে পরীক্ষার হলে। খ নাম্বারে আসবে সবাত শ্বসন, কিছু একটা আসলে বিক্রিয়াটা যেন দিতে পারি আর কি, খ নাম্বার গ নাম্বারে কিছু একটা আসলে। প্রথমে দেখো গ্লুকোজকে জারিত করবো 6 অক্সিজেন দিয়ে। এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। ভুল করলেই সর্বনাশ। গ্লুকোজকে জারিত করবো 6 অক্সিজেন দিয়ে, এবং এখানে এডিপি প্লাস পিআই, অর্থাৎ এখানে ফসফোরাইলেশন হচ্ছে 36টা এটিপি তৈরি হবে, এবং এগুলার যে লাস্টে আলটিমেট প্রোডাক্ট 6টা কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি। মনে রাখার টেকনিক কি, সব জায়গায় দেখো মোটামুটি 6, জাস্ট গ্লুকোজের সাথে কিছু নাই, গ্লুকোজের C6 আছে দেখে মনে রাখবো 6, এবং অপরপক্ষে শুধুমাত্র রাইট সাইডে 12 অণু পানি তৈরি হচ্ছে। এটা ফোকাস করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। পূর্বে 38 হিসাব করা হতো, এখন আর হিসাব করা হয় না। মনে রাখবো যে 36 অণু এটিপি তৈরি হয়। এটা কিন্তু অনেকবার মেডিকেলেও আসে, অনেকবার বোর্ডে প্রশ্ন অহরহ আসে যে সবাত শ্বসনে কত অণু এটিপি তৈরি হয়, 36 অণু এটিপি তৈরি হয়, এবং কত ক্যালোরি শক্তি তৈরি হয়, 360 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। আচ্ছা, তারপরে দিকে সবাত শ্বসনে কিছু ধাপ আছে, যেটার মধ্যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, 2 নম্বর ধাপ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ, 3 নম্বর ধাপ হচ্ছে ক্রেবস চক্র, 4 নম্বর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। হ্যাঁ, ঠিক আছে। ক্রেবস চক্র আর কেলভিন চক্র দুইটা কিন্তু ভেজাল করা যাবে না। কেলভিন চক্র ছিল আমাদের সালোক সংশ্লেষণ, আর ক্রেবস চক্র হচ্ছে এখানে শ্বসন পার্টে। শ্বসনের মূল কাহিনী কি? মূল কাহিনী হচ্ছে এখানে গ্লুকোজ জারিত হবে, জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং কি দ্বারা জারিত হবে, অক্সিজেন দ্বারা জারিত হবে। লেফট সাইডে গ্লুকোজ প্লাস অক্সিজেন, রাইট সাইডে কার্বন ডাইঅক্সাইড প্লাস আমাদের এটিপি তৈরি হবে, মুদ্রা কথা। আর অপরপক্ষে সালোক সংশ্লেষণ পার্টির মধ্যে ছিল কিন্তু লাস্টে তৈরি হতো গ্লুকোজ, বাম পাশে তো লাগতো হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ সবুজ পাতায় কার্বন ডাইঅক্সাইড লাগে, ইউভি লাইট লাগে, এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এগুলো লাগে, তোমার তৈরি হচ্ছে গ্লুকোজ। ওইটা ছিল সালোক সংশ্লেষণের বিক্রিয়া। সালোক সংশ্লেষণের একটা জিনিস তুমি খেয়াল করো যে বিক্রিয়াটার মধ্যে লেফট সাইডে 12 অণু পানি, রাইট সাইডে 6 অণু পানি, বাট এখানে রাইট সাইডে 12 অণু পানি, লেফট সাইডে হচ্ছে 6 অণু পানি। এইটা একটু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আচ্ছা, আমি যদি ভুল না করি, ভুল হইতে পারে, তুমি একটু বই থেকে একটু দেখে নিও। তারপর আসো গ্লাইকোলাইসিস পার্টের মধ্যে। গ্লাইকোলাইসিসের মধ্যে প্রথম কথা মনে রাখতে হবে, একমাত্র এই গ্লাইকোলাইসিস পার্টি যেটা সবাত এবং অবাত শ্বসনের কমন ধাপ, এবং সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। আর এটা হয় যেহেতু অবাত শ্বসনে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে না। অবাত শ্বসনে মানে যাদের মধ্যে অবাত শ্বসন হয়, মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীর মধ্যে যেহেতু কোনো ধরনের মাইটোকন্ড্রিয়া ওইভাবে ডেভেলপড থাকে না, যার কারণে অবাত শ্বসন হয়। এখানে তাহলে মুদ্রা কথা, দুইটার মধ্যে সাইটোপ্লাজম তো থাকে, তাহলে প্রথম ধাপে সাইটোপ্লাজম লাগে, প্রথম ধাপে সাইটোপ্লাজম হয় আর কি। তাহলে এতটুকু পারবো। সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ কি, এটা আমাদের সময় আসলে মেডিকেলে প্রশ্ন আসছে, তো যার কারণে আমি বারবার বলতেছি, এটা বোর্ডেও আসছিল 2-3 বার। সবাত অবাত শ্বসনের প্রথম ধাপ কোনটা, দেখবে যে তোমাদের সময় দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক, এখন আসো এখানে গ্লাইকোলাইসিসের কাহিনীটা কি, পরীক্ষায় এটা আসবে। গ্লাইকোলাইসিসের গ নাম্বারে গ্লাইকোলাইসিসের ব্যাখ্যা যাবে, এবং ব্যাখ্যা চাইলে তুমি ব্যাখ্যা তো দিবাই। কোথায় যেন আমার বইতে কি আসতেছে না নাকি, ও আছে। গ্লাইকোলাইসিসে তুমি ব্যাখ্যাটা দেওয়ার জন্য তোমার এই ফ্লো চার্টটা দিতে হবে, একটু কষ্ট করে ভাইয়া। এই ফ্লো চার্টটা সবার শুরুতে দিতে হবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি হয়। প্রথম কথা, গ্লাইকোলাইসিস ধাপে শুরুর প্রোডাক্ট কি, শেষ প্রোডাক্ট কি, এর আগে তোমার জানা নিতে হবে। শুরুর প্রোডাক্ট গ্লুকোজ, শেষ প্রোডাক্ট পাইরুভিক অ্যাসিড, এটাকে জানিয়ে নিতে হবে। মাঝখানে অনেকগুলো স্টেপস, এই স্টেপসগুলো আমি একটা একটা করে দেখাই যতটুকু পারা যায়। প্রথমে গ্লুকোজ, ওকে লিখলাম। গ্লুকোজের পরে মাঝখানের কোন মালামালগুলো লাগবে ওটা আমি বলে দিচ্ছি, সব মালামাল লাগবে না। মালামাল মানে এনজাইম, ম্যাগনেসিয়াম, আয়ন, মানে মালামাল মানে অনেক কিছু, এনজাইম, আয়ন, ম্যাগনেসিয়াম, হ্যানত্যান যা যা আছে। এখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়।
এখন ভাইয়া যেহেতু এখানে একটা কার্বনে ফসফেট যুক্ত হচ্ছে, যার কারণে ওইখানে আমাদের কাইনেজ এনজাইমটা দিতে হবে। আর হেক্সাকাইনেজ ওয়ার্ডটা আসছে এই 6 ওয়ার্ডটা থেকে, গ্লুকোজ 6 ফসফেট আসছে হেক্সাকাইনেজ এনজাইম। তুমি হেক্সা ওয়ার্ডটা না মনে থাকলে শুধু কাইনেজ লিখে দিও, যেখানে যেখানে ফসফেট তৈরি হবে মানে লাগাবো ওইখানে ওইখানে হেক্সাকাইনেজ এনজাইম বা কাইনেজ এনজাইমটা দিব, একটু মনে রাখবো খুব ভালো মতো, কাইনেজ এনজাইম দিব। ওকে, মনে রাখলাম। তারপরে কি, তারপর এই ফসফেটটা আসলে আসলো কই থেকে, একটা কার্বনে আসলো এটিপি থেকে। এটিপি যখন তৈরি হয় এখানে একটা ফসফেট বের হয়ে আসে না, ইনঅর্গানিক ফসফেট। এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট। ট্রাই থেকে ডাই হইলো, একটা ফসফেট বাকি থাকলো, ওই বাকি ফসফেটটা এখানে এসে যুক্ত হইলো, এটাই। ওকে, আচ্ছা দিলাম গ্লুকোজ 6 ফসফেট। তারপরে দিকে আসবে ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এই দুইটা পরস্পরের আইসোমার, যার কারণে দেখো এনজাইমের মধ্যে আমার আইসোমারেজ এনজাইম মানে কথাটা লেখা আছে, ফসফো ফ্রুক্টো গ্লুকো আইসোমারেজ। তোমার যদি এত কিছু না মনে থাকে শুধু আইসোমারেজ মনে রাখলেই চলবে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আমি দিব ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, মানে বানাবো আর কি। এখন ফ্রুক্টোজের মধ্যে অলরেডি 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, তারপর আবার এক্সট্রা করে 1 নম্বর কার্বনে ফসফেট আবার এক্সট্রা অ্যাড করা লাগতেছে। অর্থাৎ এখন হবে 2টা ফসফেট একটা যৌগের মধ্যে। 2টা ফসফেট যদি হয় তাহলে আরেকটা ফসফেট কই থেকে আনবো? ওই যে একই কাহিনী করব আগের মতোই, এটিপি থেকে এডিপি বানাবো এবং প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট দিব। দেওয়ার পরে এখানেও দেখো কাইনেজ এনজাইম লাগাই দিব, কাইনেজ এনজাইম লাগাই দিব কার সাথে? ফসফোফ্রুক্টোকাইনেজ, এরকম একটা মানে যেটা তৈরি হবে ওরকম নাম অনুযায়ী একটা কাইনেজ এনজাইম দিলাম। তারপরে তোমার এখানে ডিমার্কেশনে তোমার উভমুখী সাইনটা চলে আসবে এবং উভমুখী সাইনে কাহিনী আলাদা আছে, তোমার জাস্ট যতটুকু মনে রাখা যায়। তারপরে একটা সাইন দিবা উভমুখী সাইন, এক জায়গায় দিবা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এক জায়গায় দিব আমরা 3 কার্বন বিশিষ্ট ডাইঅক্সি অ্যাসিটোন ফসফেট। এটা খুব ইম্পর্টেন্ট, ডাইঅক্সি অ্যাসিটোন ফসফেট, এতটুকু একটু মনে রাখা। এতটুকু মনে রাখার পরে ওইটা বাদ দিয়ে দিবা, তুমি শুরু করবে এখন এখান থেকে ফ্লো চার্ট। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে শুরু করলাম, তারপরে দিব 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ আরও একটা কাহিনী করলাম, আরও একটা ফসফেট অ্যাড করলাম। এই যে এখানে দেখো কই থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে, আচ্ছা 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে তোমার এখানে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড বানাচ্ছি। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এখানে অ্যালডিহাইড থেকে আমি অ্যাসিড বানাচ্ছি, অর্থাৎ এখানে জারিত করতেছি। জারিত করার জন্য এখানে আমাদের হাইড্রোজেন আয়নের একটা হিসাব নিকাশ আছে। তুমি যদি এটা না মনে থাকে তোমার দরকার নেই, আমি পড়াচ্ছিও না, দরকার নেই এগুলো, মানে আমার দরকার নেই মাথায় মনে রাখা, কারণ এগুলো এত কিছু মনে রাখতে গেলে আমি 3 ফসফোগ্লিসারাইড থেকে যে একটা অ্যাসিড তৈরি হয় ওইটাই ভুলে যাব। আচ্ছা, তারপরে সামনে আসি, এটার না মনে থাকলে দরকার নেই, মনে থাকলে তো দিলা তুমি 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তুমি দিবা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ একটা ফসফেট এখন কমে যাচ্ছে। এই ফসফেটটা কমে যায়, ওই যে মনে আছে এটিপি থেকে এটিপি বানাই, তার ব্যাকওয়ার্ড প্রসেস যদি করি আমি, এডিপি থেকে এটিপি বানাই, তাহলে কিন্তু ওই একটা ফসফেট এখানে এসে অ্যাড হলো, বাকি যেটা থাকলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড দিলাম। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের পরে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাতে কোনো ভেজাল নাই এখানে, মানে এটার লাগবে না, এগুলো লাগবে না, এনজাইম লাগবে না, এটা কোনো ভেজাল নাই। কেন ভেজাল নাই? তানিয়া ইসলাম, এম রহমান। কারণ 3 নম্বর কার্বনে আমার অলরেডি একটা ফসফেট আছে, ওই 3 নম্বর কার্বন থেকে সরে যায় 2 নম্বর কার্বনে যুক্ত হয়েছে, একই জিনিসই তৈরি হয়েছে, ওয়ান কাইন্ড অফ। তারপরে গেল 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে আসবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তুমি এই লাইনটা না লিখে তুমি একটু ফাঁকা জায়গা দিবা, পরের লাইনটা লিখে দিবা আগে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সঙ্গে CH3COCOH, এখানে কিটোন গ্রুপ এবং অ্যাসিড গ্রুপ দুইটা একসাথে আছে, এটা একটু ভালো মতো খেয়াল করবো পাইরুভিক অ্যাসিডের সংকেত কি। তারপরে দেখো মাঝখানে যেটা ফাঁকা দিছিলাম না, ওই ফাঁকা জায়গায় তুমি পাইরুভিক অ্যাসিড আবার লিখবা, জাস্ট আগে একটু লাগাই দিবা ফসফোইনল আগে লাগাই দিবা, তোমার বিক্রিয়া হয়ে গেছে। তোমার উপরে নিচে কিছু লেখা দরকার নাই, তুমি যদি পারো তুমি এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড বানানোর সময় তোমার পাইরুভিক অ্যাসিড কাইনেজ এটা একটু দিয়ে দিতে পারো। অনেকে এখানে কি করবা যে এটিপি আর এডিপি এগুলোর হিসাব মিলাইতে যাবা, NADP H প্লাস এগুলোর হিসাব মিলাইতে যাবা, এগুলো হিসাব সত্যি কথা বলতে টিচাররা খুব একটা দেখে না, কোনো টিচারই দেখে না। আমার মানে আমি তোমার জায়গায় থাকলে আমি সত্যি এগুলো দিতাম না এবং এগুলো মিলাইতেও চাইতাম না। এটিপির হিসাব মিলাই টিচাররা দেখে কি, দেখে তুমি পয়েন্টগুলো ঠিকঠাক লেখছো কিনা, শুরুটা গ্লুকোজ আর শেষেরটা পাইরুভিক অ্যাসিড আছে কিনা গ্লাইকোলাইসিসে, টিচার এতটুকুই দেখবে। এবং এতটুকু যদি তুমি না লিখতে পারো তাহলে কিন্তু ভেজাল। এর থেকে ভালো যত ভালো লিখতে পারো ওইটা সমস্যা না, ওইটা তোমার হিসাব, এর থেকে যত ভালো লিখতে পারো ওইটা তোমার হিসাব, বাট যতটুকু বললাম এতটুকু যেন আমরা পারি। আবারও বলি,
মূল কথা টিচার এত কিছু দেখবে না, তোমার দেখবে শুধু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়েছে কিনা। আমি থাকলে এগুলা ভিতরে যেগুলো বললাম, যেগুলো কিছু হ্যান ত্যান, এগুলো লিখতাম না, মনেই রাখতাম না, কারণ আমার মেইন উপাদানগুলোই মনে থাকবে না পরীক্ষার হলে। 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পড়েছে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তুমি জাস্ট সামারাইজ করে জাস্ট কি কি মানে কোনটার পরে কোনটা আসে ওইটা একটু মনে রাখবো, মাঝখানে কোন এনজাইম লাগে ওইটা একটু গেস করে অ্যান্সার করবো। যদি এটিপি এডিপির মধ্যবর্তী কোনো একটা মানে ভেজাল থাকে, যেমন এই যে দেখো এখানেও এটিপি এবং এডিপির মধ্যবর্তী একটা ইন্টারচেঞ্জ, যার কারণে আমি কাইনেজ এনজাইম লাগাই দিছি। এগুলো তো বেসিক জিনিসগুলো মাথায় থাকবে। তারপরে যদি তুমি চাও এটাও একটু লিখে ফেলতে পারো, ইনোলেজ এনজাইম, যেটা হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফেনল পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় কাজে লাগে। এইটাই বই থেকে আমরা তাহলে এটা শিখে ফেললাম, টোটাল গ্লাইকোলাইসিস। বাকি যে বাকি আরও 3টা স্টেপ আছে, বাকি 3টা স্টেপ থেকে টোটাল 36 এটিপি তৈরি হবে। ওইটা একটু হিসাব নিকাশগুলোও পরীক্ষায় আসে, যে ভাই একটু হিসাব নিকাশগুলোও দেখাও। ওকে, এই হিসাবে এখন আসি, আমরা একটু 1 মিনিটের একটা ব্রেক নিই, 1 মিনিট পরে আবার শুরু করতেছি এখান থেকে। লাস্টের দিকে যদি তোমার শেষ, 1 মিনিট শেষ। চলো পরে চলে যাই। আচ্ছা, মেন কথায় আসি এখন। মেন কথা হচ্ছে আমাদের আলটিমেটলি এখানে পরীক্ষায় ঘ নাম্বার অথবা গ নাম্বার একটা প্রশ্ন আসে যে কিভাবে তুমি 36 এটিপি পাচ্ছ। 36 এটিপি পাওয়ার জন্য তোমার মাথায় রাখতে হবে, তোমার প্রথমে এইভাবে একটু বক্স আকারে দিবা, একানোর পরে 4টা স্টেপ লিখবা, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং সর্বমোট এটিপি। 4টা বক্স দিলাম। বক্স দেওয়ার পরে ইটিসিতে না, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কোনো ধরনের শক্তি ঠক্তি কিছু তৈরি হয় না। তাহলে এখানে শক্তি তৈরি হয় না, এখানে যে শক্তি রূপান্তর হচ্ছে। দেখো কিভাবে, প্রথমে গ্লাইকোলাইসিস আমরা মনে রাখবো 8 অণু এটিপি তৈরি হয়, অর্থাৎ গ্লাইকোলাইসিস থেকে মানে মনে রাখবো এইভাবে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আসলে কাজ করে শুধুমাত্র মানে একটা ব্যাংক হিসেবে। এখানে যা যা তৈরি হয় এখানে ব্যাংক হিসেবে, ব্যাংকে তো মানে ধরে নাও তুমি স্বর্ণ জমা দিচ্ছ, এইগুলা স্বর্ণ তৈরি হয়ে এখান থেকে, এখানে তুমি এখান থেকে টাকা পাও ব্যাংক থেকে, ওরকম একটা প্রসেস। এনডিপি তৈরি হয়েছে, এফএডিপি, H2 তৈরি হয়েছে, তোমার ব্যাংকে জমা রাখলে ওইখান থেকে ওই অনুযায়ী টাকাগুলো আসে। যেমন তোমার তিন অণু এটিপি ইজ ইকুয়াল টু তোমার 1 অণু NADP/H2, হ্যাঁ NADP/H2, হ্যাঁ ঠিক আছে, বা H+H+ লিখো, এবং 2 অণু এটিপি ইজ ইকুয়াল টু 1 অণু FeDH2। এটা আমরা ব্যাংকের হিসাব আর কি। আর 1 অণু এটিপি ইজ ইকুয়াল টু 1 অণু জিটিপি। ওকে, এতটুকু গেল। এখন এগুলো তো মনে রেখে এত কিছু লাভ নাই, আমাদের মেইন ফোকাস রাখতে হবে লাস্টে তৈরি হয় কত। লাস্টেরটা আগে বলি। লাস্টে তোমার মাথায় রাখতে হবে গ্লাইকোলাইসিস থেকে 8 অণু, 2 নাম্বার পয়েন্ট যেটা, 2 নাম্বার কি পাইরুভিক অ্যাসিডের জারণ থেকে 8 অণু, 3 নাম্বার যেটা ক্রেবস চক্র থেকে 24 অণু, টোটাল 36 অণু। এভাবে আমি আগে এই অ্যান্সারটা মিলাই নেব, মেইন কথার আগে লিখে নিব। 8 8 24। ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে কিন্তু কিছু তৈরি হচ্ছে না, ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে জাস্ট আমি কনভার্সন করে দিচ্ছি, বাকিটা তুমি নিজেই পারবা, বাকিটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে গ্লাইকোলাইসিসে 2 অণু NADH2 তৈরি হয়, 2 অণু এটিপি তৈরি হয়, এবং মাঝখানে 2 অণু খরচ হয়ে যায়, ওইটা হিসাবটা একটু দেখে নিও। আসো, তারপরে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জানানোর মধ্যে 2 অণু NADH2 তৈরি হয়, এটাও আমরা একটু ফোকাস করব। ক্রেবস চক্রের মধ্যে আচ্ছা 2 অণু ঘোড়ার ডিম,
কেউ একজন কমেন্টে বললা না ভাই এখানে 6 হবে, 6 6 24, 8 8 24 দিচ্ছি, 6 6 24 হবে, 6 6 24। তাহলে 6 6 24 হলে এখানে দেখো 2 অণু NADH2 থেকে আমাদের আসবে 6 অণু ATP। তারপরে এখানে 2 অণু যদি খরচ হয়ে যায়, ওই হিসাবটা বাদ দিলে এটা বাদ দিবা তুমি, এখান থেকে হিসাব করো 2 অণু NADH2, 6 অণু ATP, তাহলে 6 6, আরেকটা থাকে 24, এখান থেকে আসবে 24 অণু ATP। বাট এটাতে কি কি আছে এটা আমরা ভুলে যাব পরীক্ষার হলে। ক্রেবস চক্রের মধ্যে আসবে 6 অণু NADH2, 6 2 2, 2 অণু FADH2 এবং 2 অণু ATP। এগুলো যদি কনভার্সন করি দেখো 6 থেকে আসবে 18 অণু ATP, তারপরে 2 অণু FADH2 থেকে আসবে 4 অণু ATP, আর এখানে 2 থেকে 2 আসবে। তাহলে টোটাল যদি যোগ দিই আমি, যোগ দিলে আসবে 24 অণু ATP। আলটিমেটলি 6 অণু ATP গ্লাইকোলাইসিসে, 6 অণু ATP পাইরুভিক অ্যাসিডের জারণে, আর 24 অণু ATP হচ্ছে ক্রেবস চক্রতে। একটা পয়েন্ট ফোকাস করব, ফোকাস করে লাস্টের দিকে এগুলা কিছু লিখবো না ভাই, এগুলো ভেজাল করবা না, কিছু সিম্পল ভাষায় লিখবা। 36 অণু ATP তৈরি হয়, এবং লাস্টের দিকে একটু একটা MCQ দেখো, 36 অণু ATP তৈরি হইলে 360 কিলো ক্যালোরি তৈরি হয়। বাট আলটিমেট আমরা যদি একটা গবেষণা করে দেখতে পারি যে 686 কিলো ক্যালোরি তৈরি হওয়ার কথা ছিল, মানে এক অণু গ্লুকোজ পুরানোর ফলে। বাট আমাদের তৈরি হচ্ছে 36 অণু ATP বা 360 কিলো ক্যালোরি। তাহলে এখানে কিন্তু কমে গেছে আর কি আমাদের শক্তির হিসাব, অর্থাৎ আমাদের ইফিসিয়েন্সি কত, 55.4% ইফিসিয়েন্সি। এটা একটু মনে রাখবো, এবং পরীক্ষায় আসলে এগুলো একটু লিখে দেবো। যদি সবাত শোষণ থেকে প্রশ্ন আসে তাহলে এই দুইটা থেকে প্রশ্ন আসতে পারে। কি কি আবার বলি, একটা হচ্ছে সবাত শোষণ থেকে আসবে তোমার কি বলে গ্লাইকোলাইসিস, আর 2 নম্বর প্রশ্ন আসতে পারে এই যে শক্তির হিসাব দেখাও। 3 নম্বর ঘ নাম্বারে আসতে পারে কি, ঘ নাম্বারে প্রশ্ন আসতে পারে তুমি কিভাবে শ্বসন থেকে গুরুত্ব পাও, অর্থাৎ সবাত শোষণ অবাত শোষণের গুরুত্ব কি। সুন্দর মতো সবাত শোষণ অবাত শোষণের গুরুত্বগুলো পয়েন্ট আকারে লিখবো, আমি কিছু দেখাই দিচ্ছি। তার আগে আসি অবাত শোষণের কাহিনীতে। অবাত শোষণ থেকে যদি তোমার খ নম্বরে বলো অবাত শোষণ কি ব্যাখ্যা করো, তাহলে তোমার একটু সুন্দর মতো সংজ্ঞাটা দিতে হবে। মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না যে শোষণে, অর্থাৎ যে শোষণে অক্সিজেনের দরকার হয় না, ওইটি অবাত শোষণ। এবং এখানে দেখো অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে না, গ্লুকোজটা এনজাইম দ্বারা জারিত হয়ে ইথানল এবং 20 কিলো ক্যালোরির শক্তি তৈরি করে। খুব ভালো মতো একটু মনে রাখবো, 20 কিলো ক্যালোরি শক্তি তৈরি করতেছে, তার মানে 2 অণু এটিপি তৈরি করতেছে, তার মানে এখানে কম এটিপি তৈরি হয়, এবং এখানে ইথানল তৈরি হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে। বিক্রিয়াটা খুব ভালো মতো শিখবো, মুখস্থ করে ফেলবো। 3টা বিক্রিয়া তাহলে শিখবো, একটা সালোকসংশ্লেষণী বিক্রিয়া, শ্বসনী বিক্রিয়া, শ্বসনের মধ্যে আবার 2টা, সবাত শোষণ অবাত শোষণ। এখন আসলে সামনের দিকে আমরা কিভাবে কি তৈরি হয় এটা পড়ে লাভ নাই, আমরা আসলে সামনের দিকে আসি। ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে অথবা ইথানল তৈরি হতে পারে, এটা তো বললাম, এটা মাথায় রাখবো। এবং শ্বসনের যে গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, শ্বসনের গুরুত্ব পার্টটা এই যে দেখো এখান থেকে শুরু করব। প্রথমে অবাত শোষণের গুরুত্ব দিয়ে শুরু করব। অবাত শোষণে কিন্তু অনেক গুরুত্ব আছে। আর সবাত শোষণের মধ্যে মেইন গুরুত্ব কি, মেইন গুরুত্ব শোষণ আর কি। সবাত শোষণে মেইন গুরুত্ব শোষণ, প্রত্যেকটা জীবেরই শোষণ লাগবে, আমার লাগবে, উদ্ভিদের লাগবে, সবার লাগবে। কিন্তু অবাত শোষণের আলাদা আলাদা কিছু পয়েন্ট আছে। বেকারি শিল্পে ব্যবহার করা হয়, বেকারি শিল্পে পাউরুটি ফুলাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইউজ করা হয়। একটা একটা করে লাইন আমি বলে যাচ্ছি। তারপরে অবাত শোষণে দেখো এগুলো প্রত্যেকটা বইয়ের লাইন, আমি নিজে বানাই কিছু বলতেছি না। মদ্যশিল্প ইউজ করা হয়, মদ্যশিল্পে সিডার তৈরি করা হয়, আঙ্গুরের রস থেকে ওয়াইন তৈরি করা হয়, আপেলের রস থেকে সিডার তৈরি করা হয়। অ্যালকোহল প্রস্তুতি, আমাদের তো অবাত শোষণে তৈরি হয় অ্যালকোহল, তাহলে অ্যালকোহল একটা উল্লেখযোগ্য কেমিক্যাল। সো এই অ্যালকোহল প্রস্তুতিতে ইস্টের ফার্মেন্টেশন দরকার হয়। ফার্মেন্টেশনও আমরা মনে রাখি ওয়ান কাইন্ড অফ অবাত শোষণ। ওকে, দুগ্ধ শিল্পে ইউজ করা হয়, দুগ্ধ শিল্পে দেখো ল্যাক্টোবেসিলাস, তুমি যদি নামটা লিখে ফেলতে পারো খুবই ভালো, বা স্ট্রেপ্টোককাস ল্যাকটিস এটাও লিখে আসতে পারলো অনেক ভালো। এগুলো নীলকালি দিয়ে লিখে আসবা, টিচারের জন্য বুঝে তুমি অনেক কিছু পড়ে আসছো। ল্যাক্টোবেসিলাস ল্যাকটিস, দেখো ল্যাকটিস ওয়ার্ডটা পাবা কারণ এখানে ল্যাক্টোজেনের সাথে সম্পর্ক আছে। এইভাবে তুমি মনে রাখতে পারো ল্যাক্টোজেন, ল্যাকটিস, ল্যাক্টো। ওকে, এগুলা ব্যাকটেরিয়া বা যেটাই হোক, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দুগ্ধ শিল্পে ইউজ করা হয়, এবং দুগ্ধ শিল্পে অবাত শোষণ ইউজ করা হয়, মানে অবাত শোষণ ইউজ করে এগুলো। দুগ্ধ শিল্পে তোমার দই তৈরি করার কাজে ইউজ করা হয়। 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, ব্যাকটেরিয়াগুলো লাগে। আমরা তো জানি দই তৈরি হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, এবং এইটাই হচ্ছে গুরুত্ব, আমাদের অবাত শোষণের গুরুত্বটা এটাই। পারা যাবে তো নাকি? সামনের দিকে আসি। আয়ুর্বেদ ওষুধ শিল্পে, এটা একটু মনে রাখো, কিছু লেখা লাগবে না। চা, তামাক, কফি প্রক্রিয়াজাতকরণে বেসিলাস মেগাথেরিয়াম, এটা তোমার অবজেক্টিভে আসার মতো প্রশ্ন। বেসিলাস মেগাথেরিয়ামের কাজটা কি? চা, তামাক এবং কফি প্রক্রিয়াজাতকরণে, এবং এটা একটা অবাত শোষণের গুরুত্ব। তারপরে মাছ মাংস প্রক্রিয়াজাতকরণে, এটি একটু শিখে রাখবো। ভিনেগার প্রস্তুতিতে তো আমরা জানি অ্যাসিডোব্যাক্টেরিয়া অ্যাসিডি লাগে, এটা ফার্মেন্টেশন পদ্ধতিতে ভিনেগার তৈরি করা যায়। ভিনেগারের যে প্রসিডিউরটা আমরা শিখে আসছি কিছুদিন আগে। আচ্ছা যাই হোক, কোমল পানীয় শিল্পে
চর্মশিল্পী, যে কয়টা মনে থাকে দেখো এখানে টোটাল 11টা পয়েন্ট। 11টার মধ্যে তুমি 7টা পয়েন্টে মনে রাখো, 7টা পয়েন্টে ব্যাখ্যা দাও, অনেক টাইম চলে যাবে। সাথে সবাদ শ্বসন, শুধু তো আর অবাধ শ্বসন আসলে তো 7টা দিলা বা 10টা দিলা, যে কয়টা পারো। আর যদি শ্বসনের গুরুত্ব চাই তাহলে কিন্তু দুইটা হেডিংয়ে ভাগ করে নিব, একটা সবাদ শ্বসনের গুরুত্ব, অবাধ শ্বসনের গুরুত্ব। আশা করি তাহলে পারবো, এগুলো লাগবে না, আমরা এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়বো। তাহলে এগুলোই, তাহলে চ্যাপ্টার 9 থেকে অর্থাৎ উদ্ভিদ সাহিত্যতা থেকে একটা প্রশ্ন আসবেই। আরেকটা কোশ্চেন বলি তোমাদের, যে চ্যাপ্টার 8-এর মধ্যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, এগুলা একটু কঠিন টাইপের প্রশ্ন। তুমি যদি চাও ওই কাণ্ডের অন্তর্গঠনে কিছু ছবি টবি আঁকায় আসতে পারো বা আঁকায় যাইতে পারো, তাহলে তোমার জন্য একটু ভালো হবে। আমি এগুলো দেখাইলাম না কিছু, আমি চলে যাই সরাসরি অণুজীব চ্যাপ্টারে। অণুজীব চ্যাপ্টারের আগে আরো কিছু ঝামেলাপূর্ণ কোশ্চেন আছে। খ নাম্বারে এটা আসে, পুষ্প প্রতীক কি, পুষ্প প্রতীকের ব্যাখ্যা দাও এবং জবার পুষ্প প্রতীক আঁকো। কপাল খারাপ থাকলে এটা দিয়ে দিবে। অর্থাৎ নগ্নবীজে আবৃতবীজে চ্যাপ্টারটাকে শেষ করি, তারপর আমরা অণুজীবে যাই। 1 মিনিট ব্রেক দিই। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে তোমার প্রথমে পুষ্প প্রতীকের মধ্যে একটা সংজ্ঞাটা খুব ভালো মতো একটু দেওয়ার চেষ্টা করবো আমরা, যে যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোকে অবস্থান, সংখ্যা, মানে সংযোগ, তারপরে অসম সংযোগ, পুষ্পবিন্যাস, সম্রাবিন্যাস, এগুলো সব কিছু দেখানো হয়, ওইটা পুষ্প প্রতীক বলা হয়। অর্থাৎ এই চ্যাপ্টারে যা যা আছে মোটামুটি, একটা পুষ্পপত্রের অবস্থান কোথায়, সংখ্যা কোথায়, পুষ্পপত্র বিন্যাস কেমন, সম্রাবিন্যাস কিরকম, এটার মাধ্যমে যে দেখানো যে প্রসেসটা, এটা হচ্ছে আমাদের পুষ্প প্রতীক। এবং পুষ্প প্রতীক এর সংজ্ঞাটা তোমার পরীক্ষায় আসার মতো। পুষ্প প্রতীক কি আর পুষ্প সংকেত কি, দুইটা থেকে একটা ক নম্বরে প্রশ্ন আসে তোমার নগ্নবীজী আবৃতবীজী চ্যাপ্টার থেকে। জবার পুষ্প প্রতীকের মধ্যে আমি এটা দেখাই দিলাম, তুমি নিজেই তো আঁকায় ফেলবা। এটা আর তোমরা, আমি জানি এটা অনেকবার তোমরা আঁকাইছো, একবার জাস্ট দেখাই দিলাম, এটা আঁকতে হবে বলে দিলাম আবার। তারপরে এখানে আর কিছু পড়াইলাম না, এখানে ভাই দরকার নাই। পরের প্রশ্ন যেটা আসবে, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লেখো। এটা পরীক্ষায় ধরে নাও আসছে, একবীজপত্রী উদ্ভিদ অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এটা তুমি পয়েন্ট আকারে যে কটা পয়েন্ট আছে ওই কটা পয়েন্ট দিয়ে সুন্দর মতো লিখবো। এখানে কোনো খুব একটা চিত্র নাই, যে কটা পয়েন্ট আছে দিব। দেখো কিভাবে দেওয়া যায়, আমি পয়েন্টগুলো পড়াই দিই। একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে মাথায় রাখতে হবে বীজপত্র, একটা বেসিক জিনিস। একবীজপত্রীতে তো বীজপত্র একটাই থাকবে। তারপরে অস্থানিক মূলগুলো গুচ্ছমূল থাকে। একবীজপত্রী উদ্ভিদের খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য গুচ্ছমূল থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এদের প্রধান মূল থাকে। ওকে, পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল। আর ওইখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার। এটা একটু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এখানে যে পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক, ওইখানে থাকে 5-5-এর অধিক। অর্থাৎ এগুলা পুষ্পগুলো হচ্ছে ট্রাইমেরাস। ট্রাইমেরাস মানে এই 3 বা 3-এর গুণিতক। বীজপত্রের অবস্থান, এই যে এই 5 নম্বর পয়েন্টটা পারলে মুখস্থ রাইহো, পড়ানোর কিছু নেই। 6 নম্বর পয়েন্টটাও দরকার নাই। এখান থেকে প্রথম 4টা পয়েন্ট খুব ভালো মতো পড়বো। তারপরে আসো, এগুলো তো লেখবাই একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। তারপরে পোসি, এটাও তো একবীজপত্রী উদ্ভিদ এবং এটার বানানটা খুব ভালো মতো খেয়াল করি, POACEAE, পোসি। পোসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থাৎ একবীজপত্রী, ওয়ান কাইন্ড অফ একবীজপত্রী উদ্ভিদই পোসি। এখানে কি খেয়াল করব, পোসি মানে উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যতে খেয়াল করব, এই যে ওই বাম পাশের পয়েন্টগুলো তো দিলাম, ডান পাশের এই পয়েন্টগুলোও পরীক্ষার হলে দিয়ে আসবো। কি কি পয়েন্ট, এখানে এই যে কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা, এটা দিব। পত্রমূল কণ্টক বিশিষ্ট, পাতা লিগুল বিশিষ্ট, পুষ্পপত্র বিন্যাস হচ্ছে স্পাইকলেট, খুব ইম্পর্টেন্ট। পুষ্পবিন্যাস বা মঞ্জরি বিন্যাস যেটা স্পাইকলেট। পরাগধানী সর্বমুখ, ভার্সেটাইল, খুব ইম্পর্টেন্ট। পরাগধানী সর্বমুখ, এটা বারবার পরীক্ষায় আসে যে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য নয় বা পোসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়, বারবার এটা আসবে। গর্ভমুণ্ড পালকের ন্যায়, এটাও খুব ইম্পর্টেন্ট, দয়া করে এগুলা মুখস্থ রাখবো। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অম্রাবিন্যাস মূলীয়, ফল ক্যারিওপসিস। ফল যে ক্যারিওপসিস, এটা তোমার মানে কিছু ভুইলা গেলেও এটা অ্যাটলিস্ট মুখস্থ করা উচিত যে একবীজপত্রী উদ্ভিদের ফল ক্যারিওপসিস, সোজা কথা। তারপরে অম্রাবিন্যাস মূলীয়।
তারপরে গর্ভাশয় এক এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভমুণ্ড পালকের নেই, মানে একদম মুখের মধ্যে রাখা লাগবে ভাই দয়া করে, কারণ এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সাথে বোর্ড পরীক্ষা সব জায়গায় আসে, যার কারণে এটা মুখস্থ রাখতে হবে। পরাগধানী সর্বমুখ, স্পাইকলেট, লিগল বিশিষ্ট, এগুলা মনে রাখলাম খুব ভালো মতো। কিছু না পারলে ভাই, তুমি কিছু না পড়লে এটা আগে মুখস্থ করে রাখো, তোমার বই থেকে খুলে এটা দাগাও, দাগায় মুখস্থ করো, এটা পরীক্ষায় আসবে। একবীজপত্রী উদ্ভিদ বা পৌষি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, এগুলা লিখবা, 8টা পয়েন্টের মধ্যে 8টাই লিখবা, পারলে না মনে থাকলে 6টা লিখা। তারপরে তুমি এদিক দিয়ে আবার 2-3টা দিবা, এই যে এইগুলাও কয়েকটা দিয়ে দিবা, এগুলাও কিন্তু ওয়ান কাইন্ড অফ শনাক্তকারী বৈশিষ্ট্য, ওয়ান কাইন্ড অফ, এগুলোও দিয়ে দিবা। তাহলে পৌষি, মালবেসি, আচ্ছা মালবেসিতে আসে এখন। মালবেসি মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ। প্রথমত দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কীরকম, কোথায় জানো, আচ্ছা কিছু একবীজপত্রী উদ্ভিদের নাম দেখো, যদি তোমার একবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্য দেয় তাহলে ঘ নম্বরে দেবে একবীজপত্রী উদ্ভিদের মানে গুরুত্ব কি। গুরুত্বর মধ্যে আমরা খুব ইম্পর্টেন্টলি কয়েকটা, এই যে দেখো এখানে গুরুত্ব দেওয়া আছে, কয়েকটা প্রজাতির নাম লিখবো এবং প্রজাতির গুরুত্ব লিখবো। যেমন ওরাইজা সেটিভা ধান, ধানে দেখো আজেরা কথাবার্তা লিখছে বইতেই, ভাত আমাদের প্রধান খাদ্য, পৃথিবীতে প্রায় 60% লোক ভাত খায়। তারপরে হচ্ছে পায়েস, তারপরে পিঠা মুড়ি হ্যানত্যান এগুলা বানাইতে ভাত লাগে, মানে হ্যানত্যান এগুলো অনেক কথা বলবে, তুমিও ওগুলো লিখে দিয়ে আসবা যে কয়টা মনে থাকে। তারপরে সেক্রাম সিনারিস বা অফিসিনারাম আখ, তোমার কিছু না মনে রাখলে তুমি আখ লিখে একটা ডট দিবা, ডট দিয়ে লিখে দিবা। আখ থেকে গুড়, চিনি, জ্বালানি তৈরি করা হয়, এগুলো লিখে দিলা। তারপরে ভিনেগার তৈরিতে ইউজ করা হয় আখ। তারপরে টিটিকাম এস্টিভাম, এটা একটু শিখতে হবে। টিটিকাম এস্টিভাম হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম, এবং গম দিয়ে আটা, ময়দা, সুজি বানানো হয়, লিখে দিলা। জিয়ামাইজ যেটা বা জিয়ামাইজ যেটা বলো, এটা হচ্ছে জিয়া, আবার কেউ তারেক জিয়া, জিয়া তারেক এরকম কিছু লিখে দিস। জিয়ামাইজ হচ্ছে আমাদের ভুট্টা। ওকে ওকে, জিয়ামাইজ। আচ্ছা এখানে আমরা ভুট্টার কাজ কি, ভুট্টার কাজ হচ্ছে আমরা খাবার হিসেবে ব্যবহার করা হয়, পপকর্ন হিসেবে ব্যবহার করা হয়, মুড়ির খাদ্য, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই কয়টা পয়েন্ট আমরা পারবো। তারপরে জব বালি দিয়ে পয়েন্ট লিখে ফেলো, এটার তুমি বৈজ্ঞানিক নাম পারবা না, বললে লাভ নেই। লেমন ঘাস জাস্ট পয়েন্টটা লিখো, নলাখরা পয়েন্টটা লিখো, এই কয়টা পয়েন্ট লিখে তুমি এগুলোর কাজগুলো লিখে দিবা। এটাই তো একবীজপত্রী উদ্ভিদের মানে গুরুত্ব দাঁড়ায় গেল। তুমি আবার মানে গ্রসলি বর্ণনা লিখতে চাও না, গ্রসলি প্যারাগ্রাফ লিখতে চাও না। প্যারাগ্রাফ লিখতে গেলে দেখা যাবে যে কিছুই মাথায় নাই, মানে কিছুই মাথায় নেই, মানে ওরিয়েন্টেশন হবে না সুন্দর করে। আচ্ছা গেল এগুলো। তারপরে পারলে এগুলো লিখো। দুর্বাঘাসের কাজ কি, দুর্বাঘাস হচ্ছে আমাদের কোথাও কেটে গেলে এটা ব্যবহার করা হয় ক্ষত নিরাময়ে। তারপরে ঝাড়ু তৈরিতে ঝাড়ু ঘাস, এগুলো একটু পড়ে রেখো, এগুলো হচ্ছে গুরুত্ব আমাদের একবীজপত্রী উদ্ভিদের। তারপরে দিকে আসো দ্বিবীজপত্রী উদ্ভিদের গুরুত্ব, এবং কই দ্বিবীজপত্রী তো আসতেছেই না জীবনে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পরিচিতির মধ্যে আবার আসো একই কথাই, যে বীজপত্র থাকবে 2টা, ওইগুলাই কাউন্টার পার্টগুলো আসতেছি। মূলে প্রধান মূল থাকবে, ওইখানে ছিল গুচ্ছমূল, এখানে প্রধান মূল। ওইখানে ছিল পাতা শিরাবিন্যাস, কেমন পাতা শিরাবিন্যাস সমান্তরাল, এখানে হচ্ছে জালিকাকার। ওইখানে ছিল 3 বা 3-এর গুণিতক, এখানে 4 বা 5-এর গুণিতক, অর্থাৎ টেট্রামেরাস বা পেন্টামেরাস, টেট্রামেরাস অথবা পেন্টামেরাস। খুব ভালো মতো খেয়াল করবো। বীজের বীজপত্রের অবস্থান পার্শ্বীয় শীর্ষমুকুল, ওইটার উল্টাটা এই 5 নম্বর পয়েন্ট, এই 6 নম্বর পয়েন্ট, পারলে পইরো, না পারলে দরকার নেই, 4টা পয়েন্ট একটু যেন পারি আমরা। তারপর আসে সামনে, এই যে এখন হচ্ছে মেইন পড়া, মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। ওই যে উপরে 4টা পয়েন্ট লিখবা, তারপর আবার এগুলোও লিখে দিবা। এখানে আছে 6-7টা, দেখো কি কি। প্রথমে মাথায় রাখতে হবে, প্রথমটা তুমি প্রথমটা 2 নম্বরটা বাদ দাও, প্রথমটাতে আসি। কচি অংশ রোমশ এবং মিউসিলাস পূর্ণ, এটা তো লিখবো। আর তারপরে দলমণ্ডল টুইস্টেড, খুব ইম্পর্ট্যান্ট। পুংকেশর অসংখ্য এবং একগুচ্ছ, এটাও লিখব। তারপরে পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার, খুব ইম্পর্টেন্ট, খুবই। মালবেসি গোত্রের কিছু না পারলে এই লাইনটা অ্যাটলিস্ট মুখস্থ করে পড়ো তুমি, যে পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার কার, মালবেসি না পৌষি, মালবেসি। এটা জিনিসটাকে এগুলো জানি না ভাই, দরকার নাই, তুমি অ্যাটলিস্ট এটা যেন বলতে পারো এটা মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। পরীক্ষায় পারলেই হবে, লাইনটা লিখে আসতে পারলেই হবে, আর কিছু তোমার কাছে চাই না। তুমি জাস্ট এতটুকু শিখে আসো, মানে এতটুকু তুমি মানে পরীক্ষায় লিখে আসো। পরাগ রেণু বৃহৎ এবং কণ্ঠকিত, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর অম্রাবিন্যাস অক্ষীয়, খুব ইম্পর্টেন্ট। আর ওইখানে কি একবীজপত্রী উদ্ভিদের অম্রাবিন্যাস ছিল মূল্য, এখানে একবীজপত্রী উদ্ভিদের অম্রাবিন্যাস অক্ষীয়। ফল ক্যাপসুল বেরি, তারপরে বাকিগুলা। আর ওইখানে ছিল ফল কেরিওপসিস, পৌষি গোত্রে,
পোস্ট সিকিউরিটির ফলকিরিপসিস, পোস্ট সিকিউরিটির অম্লবিন্যাস মূল্য, পোস্ট সিকিউরিটিতে আরও কিছু যেগুলো আছে তুমি ভাগ করেও পড়তে পারো, তাছাড়া আলাদাভাবেও পড়তে পারো। দরকার হলে 2বার লেখো, তারপরে এটার জন্য পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারি আমরা, কারণ এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন আসবেও। যদি ঘ নাম্বারে মানে গ নাম্বারে যদি মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য দেয়, ঘ নাম্বারে দিবে তাহলে মালবেসি গোত্রের ইম্পর্টেন্স কি। ইম্পর্টেন্সে কয়েকটা ওই যে সেমভাবে আগের কাহিনীতে চলে আসবা, কয়েকটা মানে উদ্ভিদের নাম লিখবা, উদ্ভিদের কাজগুলো লিখবা। যেমন আমি বলে দিচ্ছি এখানে জবা তো লিখবাই, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। জবার কাজটা কি, পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। জবা দেখো কি করে, আমাশয় এবং অশ্বরোগের একটা চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় জবা। ঢেঁড়সের কাজ কি, ঢেঁড়স কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঢেঁড়স হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য একটা ইম্পর্টেন্ট খাবার, এবং লৌহ থাকে এখানে, বহুমূত্র রোগের উপকার করে। এবং এখানে কর্পাসতুলাতে আসি, কর্পাসতুলার কাজ হচ্ছে তুলা পাই এখান থেকে, এতটুকুই। ল্যাপ্তশোক বানায়। কেনাফ একটা গাছ, কেনাফ থেকে মানে পাট জাতীয় আঁশ পাওয়া যায় এর বাকল থেকে। তারপর মেস্তা পাট বা চুইকর বা সরি চুকিয়র যেটাই বলে, এটা বাদ দরকার নেই। এই কয়টা পয়েন্ট লিখে ফেলবা। অর্থনৈতিক গুরুত্ব পাটের মধ্যে, মানে অর্থনৈতিক গুরুত্ব আর আলাদা করে হেডিং দেওয়ার দরকার নেই ভাই, তুমি জাস্ট সিম্পল ভাষায় এই যে স্থলপদ্ম, মরিচ ফুল লিখলে লিখে আসতে পারো। যেমন মরিচ ফুলের কাজ আছে একটা, মরিচ ফুল কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ। মরিচ ফুলের একটা কাজ হচ্ছে, এটা লঙ্কা জবা নামে পরিচিত, এবং এটা শোভাবর্ধনকারী একটা উদ্ভিদ। শোভাবর্ধনকারী উদ্ভিদ হলে হয়তো এটা একটা কাজের উদ্ভিদ, বোটানিক্যাল গার্ডেনে কাজে লাগবে, বা তোমার একটা বৈদেশিক মুদ্রা অর্জনে কাজে লাগবে। শোভাবর্ধনকারী উদ্ভিদও কিন্তু একটা অর্থনৈতিকভাবে গুরুত্ব বহন করে। লিখলাম আমরা। স্থলপদ্মতে আসি, এখানে লিখবো একই উদ্ভিদ এবং এরা ফুলে সৌন্দর্য বাড়ায়, স্থলপদ্ম, এগুলো লিখে ফেললাম। ইন্ডিয়ান টিউলিপ পারলে লিখে ফেলবো, না পারলে দরকার নেই। ইন্ডিয়ান টিউলিপ দিয়ে তোমার কাঠ দিয়ে খেলনা, পেন্সিল এগুলো বানানো হয়, এগুলাই তো, আর কিছু নয়। মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, পৌসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো পারলাম। এবং এই যা যা এই পিডিএফে যা যা আছে সব কিছু কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, নিচে আমি লিঙ্ক দিয়ে দিবনি, তুমি জয়েন করে ফেলো, মানে ফ্রি লিঙ্ক আর কি। অফিসিয়াল অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে দেওয়া নাই, সরি, আমাদের এক্সাম ব্যাচে দেওয়া আছে। সরি, এক্সট্রিমলি সরি, এক্সাম ব্যাচে দেওয়া আছে। এক্সাম ব্যাচের প্রাইস 399 টাকা। তুমি আমাদের মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো। এই এক্সাম ব্যাচে ভর্তি হইলে তোমার 399 টাকা না, তোমার কাছে মনে হবে এটা 3099 টাকার কোর্স বা একটা এক্সাম ব্যাচ। সত্যি কথা, তুমি ভর্তি হওয়ার পরে তুমি বুঝতে পারবা এটার মধ্যে আমরা এত কিছু করতেছি। আচ্ছা যাই হোক, পেছাল বাদ দিয়ে আমরা পরীক্ষাতে ফোকাস করি। সরি, এক্সট্রিমলি সরি, এটা আমি পাবলিকলি দিতে পারলাম না। পিডিএফটা এক্সাম ব্যাচের গ্রুপে দেওয়া আছে। এখন আসো চ্যাপ্টার 4-এ আসি। চ্যাপ্টার 4 শুরু করার আগে একটু রেস্ট দিই তোমাদের, এবং আমি একটু পানি ঠানি খেয়ে আসি। নাইম আহমেদ বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। এইচএসসি পরীক্ষার পরে তো নতুন এক্সাম ব্যাচ আসবে, ওইটাতে জয়েন করে নিও, সমস্যা নেই। বাট এখন ভর্তি হলেও যে প্রাইস, এইচএসসির পরেও সেম প্রাইসই আসলে। আর আর কি, আর এক্সাম ব্যাচে নিয়ে এখন কথা বলে লাভ নেই। আমরা 2 দিন পর আমাদের বোটানি পরীক্ষা, বোটানি পারি না, আবার মেডিকেল এক্সাম ব্যাচ। দেখো আমি ক্লিয়ার করে দিই তোমাদের বিষয়টা এরকম, যে যারা ধরে নাও জীববিজ্ঞান, মানে সিম্পল কথা, জীববিজ্ঞান আজকে জীবনে প্রথমবার তুমি বই থেকে পড়তেছো, এরকম যদি কারোর কোনো পরিস্থিতি থাকে, 25 ব্যাচের স্টুডেন্ট জীবনে প্রথমবার তুমি আমার ক্লাসই দেখতেছো এবং বই থেকে পড়তেছো, তুমি মেডিকেল প্রিপারেশন তুমি নিও না ভাই, দরকার নাই তোমার মেডিকেলের প্রিপারেশন নাও। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও, তুমি ভার্সিটির প্রিপারেশন নাও, মেডিকেলের প্রস্তুতি তোমার দরকার নাই। কারণ অলরেডি যারা 25 ব্যাচের স্টুডেন্টরা মেডিকেলে চান্স পাওয়ার মতো সম্ভাব্য স্টুডেন্ট, আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, কিন্তু বাকিদের তুলনায় তোমার অবস্থানটা আসলে খুবই লোয়ার অবস্থানে। তুমি যদি এরকম স্টুডেন্ট থাকো যে তুমি জাস্ট কিছু বই পড়ছো, গাইড পড়ছো, তুমি কিছু নোটস পড়ছো, নোটস পড়ে পড়ে এগুলা শিখছো, তাহলে তোমার এগুলা মানে তোমার মেডিকেলের প্রস্তুতি মানে এইচএসসির পরে চিন্তা করার কোনো দরকারই নেই।
তুমি এটা চিন্তাই করবে না, তুমি মা বাবারও বলে দিবা না আমি মেডিকেলের প্রিপারেশন নিবই না। আমি কিন্তু মেডিকেলের জন্য পড়াই, আমি কিন্তু বলতেছি তোমার নেওয়ার জন্য না। পাবলিসিটির জন্য আমি নিজেই বলতাম ভাই মেডিকেল এক্সাম বেচে ভর্তি হও, মেডিকেলের প্রস্তুতি নাও, কারণ তুমি আলটিমেটলি চান্স পাবা না, ওই দিক দিয়ে তোমার ভার্সিটি প্রিপারেশনও নষ্ট হবে, ইঞ্জিনিয়ারিং তো বাদই দিলাম, সবই নষ্ট হবে। আমার কথাটা খারাপ লাগলো করার কিছু নেই, যেটা সত্যি এটা তো বলতে হবেই, তাই না? তোমার জীবন খারাপ করে লাভ কি আমার? মানে অ্যাটলিস্ট একটু কয়েকটা অনলাইনে কিছু ভালো কথা বলতে পারি, পড়াইতে না পারলাম একটু ভালো কথা তো বলতে পারি, অ্যাটলিস্ট কিছু মানে অনেস্ট সাজেশন তো দিতে পারি। অনেস্ট সাজেশন না দিয়ে যদি আমি কোর্সের প্যাচাল পারি তাহলে তো লাভ নাই। আসো এখন এইখানে আমরা T2 ব্যাকটেরিয়া ফাজে কাহিনীতে আসি। T2 ব্যাকটেরিয়া ফাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং এটা এটা যদি আসে ঘ নাম্বারে আসবে লাইটিক অথবা লাইসোজেনিক চক্র। ওকে, T2 ব্যাকটেরিয়া ফাজের মধ্যে তোমার ছবিটা আঁকতে হবে। ছবি পারলে দুইটা আঁকবা, না পারলে একটা আঁকবা, রাইট সাইডেরটা। রাইট সাইডের ছবির মধ্যে প্রথমে আমরা মনে রাখবো এখানে ডিএনএ, একটা ডিএনএ থাকে এবং এখানে মাঝখানে একটা বাইরের আবরণ থাকে যেটাকে বলবো প্রোটিন আবরণ। এবং T2 ব্যাকটেরিয়া ফাজ এর প্রথম কোশ্চেন, এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? T2 ব্যাকটেরিয়া ফাজ একটা সর্বাধিক পরিচিত একটা ভাইরাস, তার জন্য এটা পরীক্ষায় আসে, এবং এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। এখন পরীক্ষায় বারবার প্রশ্ন আসে নিজের কোনটি ডিএনএ ভাইরাস, নিচে কোনটি আরএনএ ভাইরাস। তাহলে আমরা যদি ডিএনএ ভাইরাসগুলো মনে রাখতে পারি, বাকি যা যা আছে সব আরএনএ ভাইরাস। তাহলে আমি একটু লিখি কোনগুলো ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস হচ্ছে T2, টিআইভি, তারপরে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভেরিওলা, তারপরে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স, ছোট করে লিখি অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স। আমাদের T2, টিআইভি, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স এবং ফুলকপির মোজাইক ভাইরাস। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস। যে ভাইরাসের মধ্যে ডিএনএ সূত্রক থাকে ওটা ডিএনএ ভাইরাস, মানে দ্বিসূত্রক থাকে ডিএনএ ভাইরাস। এবং বাকিগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। বাকি যেগুলো পাবো, যেমন ধরুন তোমাকে যদি বলি নোবেল করোনা ভাইরাস কোন ধরনের ভাইরাস, তুমি যেন বলতে পারো এটা আরএনএ ভাইরাস। আর এগুলা যেগুলো আছে এগুলো সব ডিএনএ ভাইরাস, বাদ বাকি যেগুলো ওগুলো আরএনএ ভাইরাস। তাহলে এটা একটা ডিএনএ ভাইরাস। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট সংখ্যাগত তথ্য আমরা শিখে যাব। যেমন এখানে ডিএনএ পেঁচানো অবস্থায় তো থাকে, এটা তো লিখলাম। বাইরের দিকে একটা প্রোটিনের একটা আস্তরণ থাকে, ওটা তো লিখলাম। এখানে দেখো স্পর্শক তন্তু থাকে, বেস প্লেট থাকে একটা, এই যে এখানে হচ্ছে বেস প্লেট, এবং কিছু স্পর্শক তন্তু থাকে, আর কিছু স্পাইকও থাকে কাটার মতো। এই স্পর্শক তন্তু সংখ্যাগত, স্পাইকের সংখ্যাগত, এগুলো একটু শিখতে হবে। তুমি দুই ভাগে ভাগ করে লিখতে পারো, একটা মাথা অংশ এবং একটা লেজ অংশ। মাথা অংশটুকু সরবুজ আকৃতির, দেখো এই যে এখানে বেঞ্জিন আকৃতির, মোটামুটি বেঞ্জিন আকৃতির। এবং আরেকটা হচ্ছে লেজের মধ্যে আমরা শিখবো, লেজের দৈর্ঘ্য প্রস্থ মনে থাকবে না, দরকার নেই, তুমি শিখতে পারো এটা যে লেজের মধ্যে টোটাল এই যে এইটা লেজ, কলার, বেস প্লেট, স্পাইক এবং স্পর্শক তন্তু থাকে, এবং এগুলো সবাই প্রোটিন দ্বারা গঠিত। এই কয়টা লাইন লিখতে পারো। এবং এখানে কোথায় যেন লেখা আছে যে একটা বেস প্লেট থাকে এবং কাটার মতো কয়েকটি স্পাইক এবং 6টা স্পর্শক তন্তু থাকে। এই কয়টা লাইন লিখতে লিখতে টাইম চলে যাবে। তারপর তুমি মাঝখানে মাথার মধ্যে লিখলা ডিএনএ থাকে, ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক, এবং এখানে থাকে কয়টা নিউক্লিওটাইড থাকে এটা লিখে ফেলতে পারো তুমি। 60,000 নিউক্লিওটাইড জোড়া থাকে কোথায়? T2 ব্যাকটেরিওফাজের মধ্যে। তাহলে T2 ভাইরাস, এটা একটা ডিএনএ ভাইরাস। দুইটা অংশ মাথা লেজে ভাগ করে লিখবো, না পারলে যেভাবে পারো ওইভাবে লিখবা। ছবিটা যেন সুন্দর করে আঁকতে পারো, ছবি তুমি অর্ধেক পেজ জুড়ে আঁকবা। অনেকে ছবি ছোট করে আঁকো, ছোট করে ছবি আঁকবো না, বড় করে অর্ধেক পেজ জুড়ে বড় করে ছবিটা আঁকার চেষ্টা করবো। তারপরে দেখো ক্যাপসিড থাকে, বাইরের বাইরের আবরণই হচ্ছে ক্যাপসিড। ব্যাকটেরিয়া ভাইরাসের আবরণ, ভাইরাসের যে একটা জেনারেল গঠন আছে এর আগের পেজটা একটু দেখে ফেলতে পারো, না চাইলে দরকার নেই। আর কপাল খারাপ থাকলে এই নোভেল করোনা ভাইরাস সম্পর্কিত কথাবার্তা আসবে, কিন্তু আমি ধরে নিই নোভেল করোনা ভাইরাস কিছু আসবে না। আসলে একটা প্রশ্ন আসতে পারে, নোভেল করোনা ভাইরাস বা এটার কোন ধরনের ভাইরাস, ডিএনএ নাকি আরএনএ ভাইরাস? এটা একটা আরএনএ ভাইরাস, এতটুকু মাথায় রাখবো আমরা। তারপর আর কি, আর কিছু না। তারপরে দিকে আমরা কিছু ফোকাস করি এখানে লাইটিক চক্রতে। লাইটিক চক্র ধরে নাও খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসবে। লাইটিক চক্রে কয়টা ফেজ আছে, মানে 4টা 5টা ফেজ আছে। ওই কয়টা ফেজ তো লিখবোই, সাথে চিত্রটা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাব। কিভাবে কি চিত্র প্র্যাকটিস করবো দেখি। এখানে প্রথম স্টেপের নাম হচ্ছে সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন, অ্যাটাচমেন্ট অর ল্যান্ডিং।
প্রথমে তোমার এই টি টু ব্যাকটেরিয়া ফার্স্টে আসবে। আচ্ছা, প্রথম কথা, লাইটিং চক্র কাদের মধ্যে হয়? টি সিরিজ যুক্ত ভাইরাসের ক্ষেত্রে হয়। টি সিরিজ মানে T2, T4, T6 এগুলো জোড় সংখ্যা দিয়ে টি যেগুলো, ওগুলোতে লাইটিং চক্র সম্পন্ন হয়। এখন প্রথমে অ্যাটাচমেন্ট হলো কার গায়ে? ব্যাকটেরিয়ার গায়ে। যার কারণে এটাকে ব্যাকটেরিওফাজও বলা হয়, কারণ ব্যাকটেরিয়াকে নষ্ট করতেছে এরকম একটা প্রসেস। এখানে ব্যাকটেরিয়াল একটা ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ। কাজটা কি? কাজটা হবে প্রথমে অ্যাটাচমেন্ট হবে। আমি যেভাবে বলতেছি ওইভাবে তুমি পয়েন্ট আকারে ভিতরের লাইনগুলো লিখবা, মানে গল্পের মতো করে লিখবা। তারপরে এখানে দেখো মাঝখানে ওর মাথার ভিতরে এই যে ওর ডিএনএ, ডাবল সূত্রক ডিএনএটা ও এখানে ইনসার্ট করে দিছে। ইনসার্ট করে দিয়ে এই ডিএনএ এবং ব্যাকটেরিয়াল যে ডিএনএ, দুইটা এক মানে পারস্পরিক ক্রিয়া হবে। ক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াল ডিএনএটা আস্তে আস্তে ভাঙতে থাকবে, এবং ভাঙার মাধ্যমে একসময় যে ব্যাকটেরিয়াল ডিএনএটা পুরোপুরি ভেঙে যাবে। লাস্টে যে যখন পুরোপুরি এটা ভাঙতে যাবে তখন কি হবে? তখন ভাইরাসের আধিপত্য এখানে বেশি, ভাইরাসের ডিএনএটা। তখন ভাইরাসের ডিএনএটা মাল্টিপ্লিকেশন করলো, অর্থাৎ অনেক বেশি পরিমাণে বিভাজন হলো। বিভাজন হয়ে যাওয়ার পরে এটা যেহেতু একটু পাইছে আমাদের, মানে একটু রায় পেয়ে গেছে মানে একটু আপগ্রেড হচ্ছে। এটা আপগ্রেড হয়েছে যেহেতু যেহেতু ডিএনএ আপগ্রেড হয়ে গেছে, বাকি সব কিছু আপগ্রেড করে ফেলে। যেমন বাকি সব কিছু স্পর্শক তন্তু, স্পাইক, একটু আগে যেগুলো পড়ে আসলাম ওগুলো আবার বানায়। বানানোর পরে সব কিছু অ্যাসেম্বল করে এটার প্রাচীরটা ভেদ করে বেরোয় আসে। এটা একটা পুরো প্রসেস। এই প্রসেসটা কীভাবে স্ট্রাকচারালি লিখবো আমরা পরীক্ষায়? স্ট্রাকচারালি লেখার জন্য মাথায় রাখবো এইভাবে, প্রথমে তো সংযুক্তি দিলাম, তারপরে দিব হচ্ছে কোথায় কোথায় কোথায়, আচ্ছা সরি, পয়েন্টগুলো আর দেই নেই, আমি পয়েন্টগুলো বলেই দিচ্ছি। এখানে দেখো দেওয়া আছে, তুমি এগুলো এভাবেও লিখতে পারো, যেভাবে দেওয়া আছে। প্রথমে সংযুক্তি, তারপরে ফার্স্ট ডিএনএ প্রবেশ, তারপরে হচ্ছে ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ খণ্ডকায়ন। মানে বইয়ের মতোই যে দিতে হবে এরকম না, তুমি পয়েন্টগুলো এইভাবে দিতে পারো। তারপরে বিলুপ্তপ্রায় ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ফার্স্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি। ফার্স্ট মানে এখানে ভাইরাসের ডিএনএ সংখ্যা বৃদ্ধি। তারপরে চার নম্বর পয়েন্ট বা তারপরে 5 নম্বর পয়েন্টে যাবা, সব কিছু আবার অ্যাসেম্বল হবে। সব কিছু অ্যাসেম্বল হয়ে লাস্টে লিখবা কোষের লাইসিস। এই 5টা পয়েন্ট দিবা, ব্যাখ্যা আকারে তুমি গল্পের মতো করে লিখে দিয়ে আসলা। একদম সিম্পল, একদম ইজি জিনিস, খুব একটা ভেজাল নাই। লাইটিক চক্রটা তাহলে পারা যাবে। লাইটিক চক্র হচ্ছে একটা খুবই তীব্র চক্র, এবং এটাকে বলা হয় ভিরুলেন্ট চক্র, কারণ এখানে টোটালি আমার ব্যাকটেরিয়াল ডিএনএটা ধ্বংস হয়ে যাচ্ছে। পারবো তাহলে এগুলো? আচ্ছা, তারপরে দিকে আর কি আছে? আর হচ্ছে চ্যাপ্টার 4 এর লাস্ট, মানে এখানে এই প্রশ্নটা আসার মতো না, তারপর আমি দিয়ে রাখছি। ব্যাকটেরিয়ার যদি গঠনের মানে কিছু আসে, ব্যাকটেরিয়ার গঠন আসতে পারে, ব্যাকটেরিয়ার গঠনে তুমি আঁকবা। আমি এটা কিছু পড়াবো না, জাস্ট আমি বলে দিচ্ছি ব্যাকটেরিয়ার গঠন, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন কিভাবে আঁকানো যায় এটা লিখবা। এবং আরেকটা প্রশ্ন যেটা আসে, ব্যাকটেরিয়ার গুরুত্ব কি? এই গঠন আসলে গুরুত্ব আসবে, মানে একটা সিকিউ এইভাবে আসে। তাহলে তুমি ব্যাকটেরিয়ার গঠনটা যদি পারো, যদি তুমি চাও শিখে আসতে পারো। কিন্তু কারণ কি, অনেক বছর যাবত ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসে। এখন ম্যালেরিয়া থেকে প্রশ্ন যদি টিচাররা অ্যাভয়েড করতে চায়, কারণ ঠিক ঠিকানা নাই আসলে বোর্ডের, স্পেশালি ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ডের। ঢাকা বোর্ডেরই ঠিক ঠিকানা নাই। আমি তো নিজেই ঢাকা বোর্ডের স্টুডেন্টগুলোরে পড়াই। এখন নিজেও পরীক্ষা দিয়েছি ঢাকা বোর্ড থেকেই। এখন আগে যেভাবে যে স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো আসতো, যদি চেঞ্জ করতে চায় তাহলে এই প্রশ্নটা অ্যাড করতে পারে। এমনই না যে অ্যাড করবে এরকম না, আবার কিছু প্রশ্ন আছে একদম কনস্ট্যান্ট, ওগুলো আসেই। ওগুলো একটু ভালো মতো পড়ে যাবো, আসলে একটা না একটা কমন পড়বেই, চিন্তার কিছু নেই। তাহলে এটা গেল এর আদর্শ ব্যাকটেরিয়ার গঠনে একটা পারবো আশা করি। এটা আমি পড়াইলাম না, তারপরে ব্যাকটেরিয়ার গুরুত্ব তুমি লিখে ফেলবা। আসো আমাদের মেইন যে মানে সিকিউটা, ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া থেকে আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা এই চ্যাপ্টার থেকে প্রায় অ্যারাউন্ড 70%। এই চ্যাপ্টার থেকে 70% সম্ভাবনা ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসবে। এবং আসলে যেহেতু এটা আসবেই, তাহলে আমরা খুব ভালো মতো মনোযোগ দিয়ে লিখবো পরীক্ষার হলে। তাহলে একটু আমরা শুরু করতে থাকি। আচ্ছা, খুব একটা
আচ্ছা, পরে পরে চলে আসি। এখানে ম্যালেরিয়ার মধ্যে প্রথম কথা আমাদের এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা দিয়ে আমরা ম্যালেরিয়ার টোটাল কাহিনীটা আগে বুঝে রাখি। অনেকে আছে এখানে জীবনে প্রথমবার ম্যালেরিয়ার কাহিনী বুঝতে আসছি, তাদের ক্ষেত্রে আমি একটু সিম্পল ভাষায় বুঝাই বলি। প্রথমে একটা কি করে, একটা মশার মধ্যে স্পোরোজয়েড থাকে। স্পোরোজয়েড হচ্ছে ম্যালেরিয়ার ছোট ভাই, মানে ধরে নাও ছোট ছোট যে জীবাণুগুলো, ওগুলাই আমাদের শরীরে ঢুকবে। মানে যতটা সিম্পলভাবে বোঝানো যায়, আসলে ভালোভাবে বোঝানোর অনেক লেভেল আছে, আমার থেকে কোটি কোটি ভালোভাবে বুঝাইতে পারে, কিন্তু সিম্পলভাবে বোঝানোই এখানে মেইন কথা। কারণ তুমি জীবনে প্রথমবার বুঝতে আসছো, জীবনে প্রথমবার বা জীবনে আমাদের ইম্পর্টেন্ট টাইমে বেশি জ্ঞানী পেঁচাল বাইরে আমার লাভ নাই। জীবনে ইম্পর্টেন্ট টাইমে আমাদের যেটা দরকার, যেটা সহজ কথা, ওইটা বললেই ভালো আমার কাছে মনে হয়, সেটা বলে আমার জন্য ভালো। তোমার কাছে যদি মনে হয় অনেক কিছু জানতে চাও, ওটা হিসাব আলাদা। মেন কথায় আসি। প্রথমে ধরুন ছোট ছোট জীবাণুগুলা এই মশা দ্বারা আক্রান্ত হয়। কোন মশা দ্বারা আক্রান্ত হয়? সিরিয়ানোফিলিস মশা দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত হলো মানে এখানে সংক্রমণ হলো, স্পোরোজয়েডগুলো ঢুকলো। কোথায় ঢুকলো? ধরে নাও পায়ে কামড় দিচ্ছে, পায়ে ঢুকলো। আর স্ত্রী মশকের দেহের মধ্যে, আচ্ছা, পায়ে স্পোরোজয়েডগুলো গেল। স্পোরোজয়েড তারপরে কি করবে? এখান থেকে কিছু সার্কুলেশনের মাধ্যমে, অর্থাৎ ভেইনস আর্টারি বা যেটাই বলো তুমি, সার্কুলেশনের মাধ্যমে তোমার যাবে হচ্ছে লিভারে, সরাসরি লিভারে গেল। লিভারে যাওয়ার পরে স্পোরোজয়েডগুলো মাল্টিপ্লিকেশন করে, মানে অনেকগুলো ভাগ বাটোরা করে এবং লিভারকে ক্ষয় করে। লিভারকে ক্ষয় করে ওরা কি করে? আবার চলে যায় আরবিসিতে। লিভারকে ক্ষয় করলো, আবার গেল আরবিসিতে, আরবিসিকেও ক্ষয় করে। ক্ষয় করার পরে আরবিসিতে কিছু চক্র সম্পন্ন করে, ওই চক্র থেকে আলটিমেটলি লাস্টে আবার তৈরি হয় স্পোরোজয়েড। ওই স্পোরোজয়েডটা মশা আবার তার মুখের মধ্যে নিয়ে নেয়। মানে বেসিক কাহিনীটা এরকম যে তোমার ধরে নাও একটা বাসার মধ্যে তোমার বড় ভাই অথবা তোমার ছোট বোন যেটাই থাকুক না, তোমার সিবলিং যে আছে, তার ম্যালেরিয়া হয়েছে। কিভাবে হয়েছে? একটা মশা দিয়ে কামড়ানো হয়েছে। তার এই যে কামড়াইছে, এইভাবে কামড়াইছে। এভাবে কামড়ানোর পরে তার স্পোরোজয়েড ঢুকছে, ঢুকার পরে কিছুদিন পরে তার লিভার এবং আরবিসি এই দুইটার মধ্যে সংক্রামিত হয়। সংক্রামিত হয়ে যাওয়ার পরে আবার স্পোরোজয়েডটা আবার তোমার আশেপাশে যদি অনেক মশা থাকে, ওই মশাগুলা তোমার ধরে নাও ওই তোমার বড় ভাইকে যখন, বা যার মধ্যে অলরেডি ম্যালেরিয়া জীবাণুটা আছে, তার মধ্যে যদি আবার আক্রান্ত করে, তাহলে ওই মশার মাধ্যমে ওই স্পোরোজয়েডটা আবার ঢুকে যায়। লাস্টেরটা স্পোরোজয়েডটা আবার ঢুকে যায়, বা সরি, স্পোরোজয়েডটা না, গ্যামেটোসাইটে ঢুকে যায়। আমি একটু বিস্তারিত একটু পরে দেখাচ্ছি। গ্যামেটোসাইটে ঢুকে যায়। গ্যামেটোসাইটে ঢুকে যাওয়ার পরে মশাতে আবার তৈরি হয় স্পোরোজয়েড। এই স্পোরোজয়েডটা আবার তোমাকে কামড়াবে, আবার অন্য আরেকটা মানুষকে কামড়াবে, এভাবে সাইকেল আকারে চলতে থাকে। এখানে বেশ কয়েকটা ফেজ আছে, ওই কয়েকটা ফেজ আমি বুঝিয়ে দিলে তুমি বুঝতে পারবে আশা করি। এখানে প্রথমে আসো এই ছবিতে। ম্যালেরিয়ার জীবনচক্র দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অযৌন চক্র, আরেকটা হচ্ছে যৌন চক্র। যেহেতু যৌন চক্র এখানে প্রধান ধাপ, যার কারণে মশাকে বলা হয় প্রাথমিক বাহক, আর মানুষকে বলা হয় মাধ্যমিক বাহক। অর্থাৎ মানুষ এখানে মধ্যবর্তী একটা পর্যায় হিসেবে কাজ করে ম্যালেরিয়া জীবাণুর জন্য। ম্যালেরিয়া একটা পরজীবী, পরজীবীর জন্য, না ভাইরাস না ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া কিন্তু একটা পরজীবী। এখন আসো সামনে, এখানে পরীক্ষায় আসবে এই সাইজগ্নি ধাপগুলা। অর্থাৎ ম্যালেরিয়া মানে মশার দেহে কি কি হয় এটা আসবে না। তোমার দেখো সবার প্রথমে স্পোরোজয়েডটা ঢুকে। আচ্ছা, তার আগে বলি এখানে দুইটা স্টেপস আছে। একটা হচ্ছে যকৃতের স্টেপস, যেটা ওটা হচ্ছে হ্যাপাটিক সাইজগ্নি। আরেকটা হচ্ছে আরবিসিতে যাবে, যে একটু আগে বললাম যে লিভারের পরে যাবে আরবিসিতে, আরবিসিতে যাবে এরিথ্রোসাইটিক সাইজগ্নির মাধ্যমে। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইজগ্নি এবং হ্যাপাটিক সাইজগ্নি গেল। হ্যাপাটিক সাইজগ্নিতে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে এক্সোএরিথ্রোসাইটিক, প্রি এরিথ্রোসাইটিক। না পারলে দরকার নেই, তুমি এগুলা কিছু না পারলে তোমার দরকার নেই। তুমি ছবি একটু পরে দেখাচ্ছি। ছবিতে এইভাবে দুই ভাগে ভাগ করে দেওয়া আছে। স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন্ট, ক্রিপ্টোমেরোজয়েড, তোমার এর নামগুলো একটু শিখতে হবে। মানে এগুলো কিছু স্টেপস আর কি। স্পোরোজয়েডটা কিভাবে কিভাবে কোন স্টেপের পরে কোন স্টেপে পরিণত হয়। তারপরে সাইজন্ট, তারপরে ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড, তারপরে মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েড, ম্যাক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েড, এগুলোতে পরিণত হয়। কষ্ট করে আসলে ভাইয়া আরপিসিতে কি হয় এবং হেপাটিক সেলে কি হয়, এগুলো সবগুলোই শিখতে হবে আমাদের। শিখে ম্যালেরিয়ার কোশ্চেনটা অ্যান্সার করে আসতে হবে, নইলে লাভ নাই। তাহলে এরিথ্রোসাইটিক সাইজগ্নির মধ্যে যাবে। আচ্ছা, এখানে দেখো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এটা আবার এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে যায় আরবিসিকে ডিস্ট্রাকশন করবে। আর মেটা ম্যাক্রো দিয়ে যে নামটা আছে, ওইটা আবার লিভারকে আক্রান্ত করবে, অর্থাৎ যকৃতকে আক্রান্ত করবে। এখন আসে আরবিসিতে গেল। আরবিসিতে যাওয়ার পরে ট্রোফোজয়েড, সিগনেট রিং, অ্যামিবোট্রোফোজয়েড, এগুলো দশা দেখা যাবে। এবং অ্যামিবোট্রোফোজয়েড দশাতে সাফনার্স দানা তৈরি হয়। সাফনার্স দানা যে তৈরি হয়, এটা একটু মনে রাখবো। সাইজন তৈরি হয় বহু নিউক্লিয়াস যুক্ত একটা অবস্থা। তারপর রোজেট, মেরোজয়েট, গ্যামেটোসাইট। এই লাস্টে গ্যামেটোসাইটগুলো, আমি স্পোরোজয়েট বসে ভুলে, গ্যামেটোসাইটগুলো তোমার মশার দেহে চলে যায়।
এটাই জাস্ট মনে রাখবো। গ্যামেটোসাইটগুলো আবার মশার দেহে চলে যায়। মশার দেহে গ্যামেটোসাইট আবার দুইটা স্টেপসে ফলো করে, এটা গ্যামেটোগনি, একটা স্পোরোগনি। ওগুলো আমাদের লাগবে না, আমরা লাস্টে মনে রাখবো স্পোরোজোইটটা মশার ক্রপের বহিঃপ্রাচীরে স্পোরোজোইটটা তৈরি হয়ে থাকে। মশা যদি আবার আক্রান্ত করে আবার এখান থেকে শুরু হয়, এখান থেকে খেলাটা আবার শুরু হয়। স্পোরোজয়েট, স্পোরোজয়েট থেকে খেলা শুরু হয়ে মানুষের দেহে শেষে হয় গ্যামেটোসাইট। আবার মশার দেহে শুরুটা হচ্ছে গ্যামেট সৃষ্টি, মশার দেহে শেষটা হচ্ছে স্পোরোজয়েট। এই কয়টা পয়েন্ট মনে রাখবো এবং যে চিত্রটা আঁকাই দিব ওইটা একটু মনে রাখবো। দেখো এখানে অ্যামোবেট্রোফোজোইটে যে সাফনার্স দানা দেখা যায়, এটা দিয়ে আমি ম্যালেরিয়া শনাক্ত করতে পারি। এটাও একটা এমসিকিউ, এটা আমরা পারবো। তাহলে মানবদেহের জীবনচক্রের মধ্যে আমরা খুব ভালো মতো একটা চিত্র শিখে যাব। ওই চিত্রটা হচ্ছে এই চিত্রটা। এই চিত্রটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমি একটু দেখাই দিচ্ছি কি হয়, কোনটার পরে কি হয়। এটা হচ্ছে যকৃতের যে স্টেপস, অর্থাৎ হ্যাপাটিক সাইজগ্নির ধাপগুলো। হ্যাপাটিক সাইজগ্নিকে আমি দুই ভাগে ভাগ করব। প্রথমে একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, এই বাম ডান পাশেরটা, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক, এটা হচ্ছে বাম পাশেরটা। প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে প্রথমে একটা যকৃতের কোষের মধ্যে একটা স্পোরোজয়েট এসে প্রবেশ করবে। স্পোরোজয়েট এসে প্রবেশ করার পর এটা ক্রিপ্টোজয়েটে পরিণত হবে। এটা ছোট একটা বিন্দু। ক্রিপ্টোজয়েটটা বড় হয়ে সাইজন্টে পরিণত হবে। সাইজন্ট হচ্ছে বহুনিউক্লিয়ার যুক্ত একটা অবস্থা। তাহলে সাইজন্টে দেখো বহুনিউক্লিয়ার যুক্ত একটা অবস্থা তৈরি হলো। তারপর আবার ওই যকৃতে যে মেইন নিউক্লিয়াসটা ছিল ওইটাকে ক্ষতিগ্রস্ত করে বিকৃত করে ফেলতে থাকে। দেখো এখানে সাইজনটা আবার ক্রিপ্টোমেরোজয়েটে পরিণত হয়। ক্রিপ্টোমেরোজয়েট থেকে ক্রিপ্টো ক্রিপ্টোমেরোজয়েটগুলো তারপরে আবার এই মানে যকৃতের কোষটাকে ভেঙে আবার বের হয়ে আসে। ক্রিপ্টোমেরোজয়েটটা প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে এই কয়টা স্টেপস ফলো করবে। তুমি শুধুমাত্র পয়েন্টগুলো যদি পড়ে রাখতে পারো এবং ছবিটা দুইবার আঁকো তাহলে মুখস্থ হয়ে যাবে আশা করি। এক্সো এরিথ্রোসাইটিকে আসবে এখন। এখান থেকে একটা আক্রান্ত যে ক্রিপ্টোমেরোজয়েট এখান থেকে বের হয়ে নতুন যকৃত কোষকে আক্রান্ত করলো। আবার দেখো এটা তো শেষ, আবার নতুন যকৃত কোষকে আক্রান্ত করতেছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে। আক্রান্ত করার পরে ও চলে যাবে আবার সাইজন্টে পরিণত হবে। আবার সাইজন্টের পরে আবার মেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি হবে। অর্থাৎ এটি একটু মাথায় রাখতে হবে যে এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নি এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নি টোটাল হ্যাপাটিক সাইজগ্নিতে লাস্টের স্টেপটা কোনটা? লাস্টের স্টেপ হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট, মেটাক্রিপ্টোমেরোজয়েট আবার দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। যেটা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট ওইটা চলে যায় আরবিসিতে, যেটা হচ্ছে মাইক্রো, যেটা আরবিসির ধাপের মধ্যে দেওয়া আছে। আরবিসির ধাপের পরের পেজে দেওয়া আছে তোমার বইতে। ওই আরবিসির ধাপটা খুব একটা আসে না, তোমার এই ধাপটা পরীক্ষা আসে। তুমি যদি কিছু না পারো অ্যাটলিস্ট এই ধাপগুলো শিখে যাও যে ম্যালেরিয়াতে এই কাহিনীগুলো হয়। তারপরে ধাপে যেটা ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট, ওইটা আবার নতুন একটা যকৃত কোষে আক্রান্ত করে এবং এই সাইকেলে চলতে থাকে এবং ওদিক দিয়ে যে আরবিসিতে চলে গেলো, আরবিসির যে এরিথ্রোসাইটিক সাইজগ্নি ওইটা সম্পন্ন করে লাস্টে তৈরি হয় গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট আবার মশার দিয়ে চলে যায়। মশার দিয়ে কেমনে যায়? মশা যদি আবার তোমাকে আক্রান্ত করে তাহলে তোমার ব্লাডের মাধ্যমে যে সার্কুলেটিং গ্যামেটোসাইটগুলো ওইটা আবার মশা তার শুঙ্গ দিয়ে শুষে নেয় এবং শুষে নিয়ে তার মধ্যে স্পোরোগনি, গ্যামেটোগনি ওগুলো সম্পন্ন করে লাস্টে আবার স্পোরোজয়েট তৈরি হয় মশার ক্রপের বহিঃপ্রাচীরে। জাস্ট এই কয়টা সিম্পল কথা মনে রাখবো, তাহলে আমাদের ম্যালেরিয়া থেকে মোটামুটি পড়া হবে। আজকের ভাই ক্লাসে যা বললাম, আজকে আর কিছু নাই। আজকের ক্লাসে যা বললাম এগুলোর মধ্যে সামারাইজ যদি করি আমি, তাহলে তুমি কি পড়বা? অবশ্যই ম্যালেরিয়া পড়বা। অবশ্যই তুমি ম্যালেরিয়া পড়া হয়ে গেলে তারপরে পড়বা হচ্ছে আমাদের মালবেসিয়াসের গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তারপরে পড়বো হচ্ছে আমরা ভাইরাসের মধ্যে কোনগুলো ডিএনএ ভাইরাস, কোনগুলো আরএনএ ভাইরাস, টি2 ব্যাকটেরিওফাজ, তারপরে আরও বাদবাকি যেগুলো আছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, তারপরে অন্যদিকে শ্বসন, সালোকসংশ্লেষণ, ওই কয়টা টপিক। কেলভিন চক্র যদি পারি শিখে যাব। তারপরে C3 চক্র, C4 চক্রের মধ্যে পার্থক্যটা কি। ওভারঅল যতটুকুই বললাম আমি এতটুকু তোমার মাস্ট যাইতে হবে পরীক্ষার হলে। আমি খুবই কম পড়াইছি আমি জানি, অন্যান্য ক্লাসে অন্যান্য ভিডিওতে অনেক কিছু পড়ায়, বাট আমি বই থেকে পড়ানোর চেষ্টা করছি, কারণ যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তাদের ক্ষেত্রে কাজে লাগবে বই থেকে পড়লে। পরবর্তীতে তোমার বইটাই পড়তে হবে, হাসান স্যারের বইটা। তো ভাইয়া আজকে আর লেন্দি করলাম না, ভিডিও ক্লাসও লেন্দি করলাম না, যতটুকু পড়াইলাম অতটুকু একটু খুব ভালো মতো পড়ার চেষ্টা করি। আর যতটুকুই দেখছো ততটুকুই আশা করি কাজে লাগবে তোমার বোটানি পরীক্ষাতে। জুলজি পরীক্ষার আগে আবার দেখা হবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।